অবগতর জন্য। আসসালামু আলাইকুম। আজকে প্রোনাউনের ক্লাস। এই ক্লাস আছে 1 ঘন্টা 1.5 ঘন্টার হয়, বাট আপনাদের 2.5 ঘন্টা প্লাস হবে। কেন? একদম বেসিকে চলে যাব আপনার সুবিধার জন্য। প্রোনাউনের এখানে কি কি আছে আপনি দেখতেই পাচ্ছেন, মোটামুটি সবকিছুই আছে। আমরা শুধু এক্সাম্পল উঠায় রাখছি, বাট বেসিক কোনো কিছু রাখি নাই, সেটা আমি নিজে বলবো, আপনি লিখে নেবেন। ওকে। সো প্রোনাউন করার আগে আপনি যেই ব্যাচের, এই ব্যাচের ডিটেলসটা আমার মনে হয় আরেকবার ধরাই দেওয়া জরুরি, আমি মনে করতেছি। কারণ না হলে যে ক্লাস রুটিন কি, এক্সাম রুটিন কি, এগুলো বুঝবে না। ওকে। সো আপনারা এই ব্যাচে ছিলেন, এই ব্যাচে অ্যাকচুয়ালি জয়েন হয়েছেন কোনটা? আমরা জানি যে আমাদের ঢাবির ব্যাচের ক্লাস আর সেকেন্ড টাইমার ব্যাচের ক্লাস কিন্তু আলাদা। অনেক টাইমে আপনি দেখবেন যে প্ল্যাটফর্ম ঢাবির ব্যাচ ব্যাচ এন্ড সেকেন্ড টাইমার ব্যাচ সেম ক্লাস দিলে হবে না ভাই। ঢাবির ব্যাচে এই এই প্রোনাউনের ক্লাস আমি নিচ্ছি হলো 1 ঘন্টার, বাট আপনাদের 2.5 ঘন্টার হবে। কেন? কারণ এইখানে বেশি দিতে হবে, এটা সেকেন্ড টাইমার ব্যাচ, এটা আমার বুঝতে হবে, রাইট? সো এই কোর্সে যেহেতু কেবল 2টা থেকে 3টার মতো ক্লাস হলো, এখনো ভর্তি চলতেছে। আপনি ইউটিউবে এই ভিডিওটা আমি আপলোড দিব, আপনি ক্লাসটা করেন, তারপর সিদ্ধান্ত নেন যে এটা আপনার জন্য, এই কোর্সটা আপনার জন্য সুইটেবল কিনা, বাদ দেন। নেক্সটে আসেন। তো আপনারা এই ব্যাচে ছিলেন, আমি জাস্ট এটা একটু এক্সপ্লেন করে দিই। ক্লাস কিভাবে হবে ভাই? গুগল মিট প্রিমিয়ামে হচ্ছে। আনমিউট করে কোশ্চেন করার সুযোগ এখানে আছে। মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন এটা আপনার দায়িত্ব, আমরা শুধু রুটিন করে দিব, আপনি পড়বেন। পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা 3 তারিখে আছে না, আগামীকাল তো পরীক্ষা আছে। আগামীকালকেই দেখতে পারবেন কিভাবে হয়। লিডার বোর্ড আছে, নেগেটিভ মার্ক আছে, অ্যাজ ইউজুয়াল সব ফ্যাসিলিটিস আছে। এই ব্যাচ কোনটা? এই যে এটা হলো প্রবলেম সলভিং গ্রুপ, নিচেটা হলো নোটিশ গ্রুপ। নোটিশ গ্রুপে আমরা সব সুন্দর মতো সাজিয়ে দিয়ে রাখতেছি। আর প্রবলেম সলভিং গ্রুপে আপনারা প্রবলেম নিয়ে কথা বলেন। 5টা ক্লাসের পর 5টা ক্লাসের উপর এক্সাম হবে, মুখস্থ আইটেমের রুটিন আলাদাভাবে দেওয়া আছে। ক্লাস রুটিনের দিকে যদি তাকান, এই যে আজকে আমরা 4 নম্বর ক্লাস, প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ করবো, তারপর কারক আছে। এইভাবে করতে করতে আপনাদের যে হট টপিক গুলো, যেগুলো আসলে র ম্যাটেরিয়াল, এগুলো আমরা শেষ করে ফেলাবো। কিভাবে শেষ করে ফেলাবো? দেখেন, আমরা এইখানে যদি তাকাই, 46 নম্বর ক্লাস দিয়ে শেষ করে ফেলাবো। ক্লাস সংখ্যা মাত্র 46টা, ভাইয়া শেষ হবে? ওই যে বললাম, একটা ক্লাসের ডিউরেশন 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়। চাইলে তো আমি এটা 150টা ক্লাসে রূপান্তর করতে পারতাম, বাট এত ভাঙা লাভ আছে? দরকার নাই। তো এটা ক্লাস রুটিন ছিল। এবার এক্সাম রুটিনের দিকে তুমি যদি তাকাও, তুমি যদি এখনো না বুঝে থাকো যে এক্সাম কিভাবে হবে না, কিভাবে হয়, বা কিভাবে হবে, তোমার জন্য সমবেদনা ভাই। তাকাও, জুন মাসের 3 তারিখ আজকে, বা আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ হবে। 3 তারিখে এক্সাম নাম্বার 1 অনুষ্ঠিত হবে। ভাই জুম করো না, দেখতে পারবা তো, এটা তো গুগল মিট, তাই না? জুম করো। জুন মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 3 দিন তুমি যা পড়েছিলে সেটার উপর এক্সাম হবে। পড়েছিলে মাস্টার গ্রামার থেকে ভোক্যাব রেশিও পর্যন্ত পড়েছিলে। এটিএম তোমার কাছে যেই একটা নাম মুখস্থ করেছে, সেখান থেকে বাগধারা ঝ পর্যন্ত পড়েছিলে। মানে আমরা এখন র ম্যাটেরিয়াল টানতেছি। এভাবে তুমি 2 মাস কি পড়বা, কোন দিন ছুটি খাবা, কোন দিন ঈদ, সবকিছু গুছিয়ে দেখো একটা এক্সাম রুটিন সাজিয়ে দিয়েছি। এভাবে আমরা ফাউন্ডেশন পার্ট শেষ করব, অর্থাৎ এই জিনিসগুলো সব ভার্সিটির জন্যই লাগবে। এরপর আমরা এই 2 মাসের ফাউন্ডেশন শেষ করার পর বিইউপির জন্য ফার্স্টে যেহেতু টার্গেটে আসবে, বিইউপির জন্য যা যা লাগবে কাস্টমাইজ করে সেই আলাদা রুটিন দিব। যেমন এখানে ফাউন্ডেশনের জন্য অনেক টপিক আছে ভাই, বাট বিইউপির জন্য এগুলো সবগুলো লাগে না। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বিইউপির জন্য শুধুমাত্র যেগুলো হট টপিক, শুধুমাত্র সেগুলো পড়াবো, শেষ। শর্টকাট কথা। এইভাবে আমরা একদম জিএসটির মতো 2025 সালের শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত আগাইতে থাকবো। আমাদের মেন্টর প্যানেল যারা আছে, দেখতেছেন টিম উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, আমি জানি না আপনি তাদের প্রবলেম দেন কিনা, প্লিজ ভাই মেন্টরদের কাজে লাগান। এইরকম সুযোগ কেউ দিবে না। এই যে 5জন মেন্টর, আমি সহ আরো 3জন আছে মেয়েদের জন্য, অনলি জাস্ট মেয়েদের সমস্যা হয় জন্য 3টা মেয়ে মেন্টর রাখছি ভাই, তাও টপার। ইনারা সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত, আপনাদের সাথে আই থিঙ্ক কথা হয়েছে। আইবিএ থেকে, ঢাকা ভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর টপার সবগুলো আছে। সো মেয়েদের সাথে কমফোর্ট, মেয়েরা মেয়েদের সাথে কথা বলতে কমফোর্ট ফিল করে, বুঝাই নাও না। আর আপুরা কতটা আন্তরিক মেসেজ দিলে বুঝবা। সো তোমার তো আদায় করে নিতে হবে, তাই না? তাছাড়াও আমি আমাদের মেন্টর প্যানেলকে বলবো যেন আগামীকালকের মধ্যে সবাইকে মেন্টররা নিজে থেকে মেসেজ দেয় যে আপু আসসালামু আলাইকুম, পড়াশোনা কেমন চলতেছে, কোনো প্রবলেম হচ্ছে নাকি আমাকে বলেন। আপনি স্টুডেন্ট, আপনার কোনো বাংলা ভাষায় ঠেকা নেই, রাইট? মেন্টরদেরই বেশি প্রবলেম। তো ঠিক আছে, মেন্টররাই আপনাকে কালকের মধ্যে সবাইকে মেসেজ দিবে যে প্রবলেম কোনো কিছু হচ্ছে কি নাকি। আপনি তো শাই ফিল করেন, লজ্জা ফিল করেন, কি আর করার, লজ্জাবতী। সো মেন্টররা আপনাদের মেসেজ দিবে, অন্তত রেসপন্সটা করেন, মান সম্মানটা রাখিয়েন, হ্যাঁ। একটা মেন্টর সব পাবলিক ভার্সিটিতে চান্স প্রাপ্ত আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি ইগনোর করতেছেন, ব্যাপারটা অকওয়ার্ড না বলেন? এইরকম কোনো অ্যাক্সেস কিন্তু কোনো প্ল্যাটফর্মে দেয় না। সাকসেসের দেখায় টাইম নষ্ট করব না। তো এই তো এতটুকু আমাদের ছিল। আগামী দিনের ক্লাস থেকে আমি এটা আর জীবনেও দেখাবো না যে ভাইয়া ক্লাস কেমনে হয়, এটা কেমনে হয় না হয়। শুরুর দিকে দেখাচ্ছি শুধুমাত্র এই জন্য যে যাতে করে
তুমি এটা বলতে না পারো যে ভাইয়া এক্সপ্লেন করেনি, ভাইয়ের এই ক্লাস টপিকগুলো আমি বুঝতেছি না, মানে কখন কি ক্লাস নিচ্ছে আমি বুঝতেছি না, এই কোশ্চেন যেন তোমার মাথা থেকে না আসে বা তুমি বলার সাহস না পাও, কোনো স্কোপ না থাকে, সেই জন্য আমি তোমাকে এটা বারবার করে এক্সপ্লেন করলাম। তো কথা শেষ এক্সপ্লেনেশন। এখন আমরা চলে যাবো হলো প্রোনাউন টপিকে, ঠিক আছে? প্রোনাউন টপিকে যাওয়ার আগে দুইটা কথা না বললেই না, ভাইয়া একক ভর্তি পরীক্ষা নাকি হবে, এই টেনশনে আমি পড়াশোনা খাওয়া দাওয়া উঠে গেছে ভাই। দেখো, কতবার একক ভর্তি পরীক্ষার নাটক দেখছিলা, বাংলা ভাষার নাটক দেখছো? হ্যাঁ। তো গুচ্ছ আর একক ভর্তি পরীক্ষা, এই দুইটা বাংলাদেশের নাটকের শেষ পর্যায়ে চলে গেছে। এইগুলো আমি তোমাকে এখনো বলে দিচ্ছি, এই যে রেকর্ডিং থাকতেছে এটা, একক হবে না ভাই। ঢাবি রাবি চবি জীবনেও যাবে না এককে। চবির ভিসি চেঞ্জ হয়েছে ভাই, এককে যাওয়ার কোনো চিন্তাই নাই। তুমি বলো কেউ নিজের রাজত্ব রেখে একসাথে যাই? কমন সেন্সে ভাবো না, আমার একটা প্ল্যাটফর্ম, আমি আরামে শান্তিতে আছি, আমি কি চাবো অন্য আরেকটা প্ল্যাটফর্মের সাথে যে যুক্ত হতে, আমার প্ল্যাটফর্ম ধ্বংস করে দেয়া? ভাই সাহিত্য শিক্ষিত ভার্সিটি মানে সব কন্ট্রোল আমার হাতে, আমি কেন গুচ্ছের মধ্যে যাব? আজব, আমার মাথা কি গেছে একক ভর্তি পরীক্ষা? এই কমন সেন্স কারোর মাথার মধ্যে নাই। সো আপনারা যারা আছেন, ভাই তোমার দায়িত্ব, তুমি পড়ো, একক হইলেও সেকেন্ড টাইম থাকবে, তোমার তো প্যারা নাই, বাট হবে না। জাস্ট বলার জন্য বললাম, কিডিং, রাইট? রাইট নাও, ওকে। সো ফাইন, আমি এখন প্রোনাউন টপিকে চলে যাব। আমি আপনাকে স্লাইড গুলো দেখাইনি, দেখেন এখানে কিচ্ছু নাই, শুধু এক্সাম্পল দেওয়া আছে, আপনি দেখেন কিচ্ছু নাই, শুধুমাত্র এক্সাম্পল দেওয়া আছে। সো এই এক্সাম্পল গুলোর সাথে আমি যা বলবো সেটা আপনি নোট করে নিতে হবে, নোট খাতা নিয়ে বসেন, আপনি আমার সাথেই নোট করবেন, আমিও লিখবো আপনিও লিখবেন, ঠিক আছে? পরবর্তীতে যেন নোট করতে না হয়, কারণ এটা একটা হ্যাসেলস এর মতো হয়ে যায়। 10 মিনিট, আরো 10 মিনিট নষ্ট করে ফেলছি কথা বলে, এখন অন্তত শুরু করা যায়। মনে করে নাউন কি ছিল? নাউন কি ছিল ভাই, এটা আমি পারি পারি না? তো তো আগে কি কি পড়ছেন এটা আগে একটু রিক্যাপ করে দিই। মূলত আমরা বলতেছিলাম যে একটা বাক্য, একটা বাক্য আপনি লিখলেন যে আই ইট রাইস, একটা বাক্য। একটা বাক্য আপনি বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। একটা বাক্যের মধ্যে যতগুলো অংশ থাকে, এই যে আই একটা অংশ, ইট একটা অংশ, রাইট একটা অংশ, প্রত্যেকটা অংশকে পার্সেস পিস বলে। আই একটা পার্সেস পিস, ইট একটা পার্সেস পিস, রাইস একটা পার্সেস পিস, প্রত্যেকটা একটা পার্সেস পিস। এই পার্সেস পিস যে আমি বললাম, পার্সেস পিস মানে কি বাক্যের অংশগুলো, অংশগুলো বলতে ওয়ার্ডগুলোকে আসলে বোঝানো হচ্ছে। এই পার্সেস পিস আবার 8 রকম জাতের হয়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কোনটা কিভাবে চিন্তা হয় সবগুলো প্রায় দুইটা ক্লাস মিলে 4.5 ঘন্টার ক্লাস নিয়ে সুন্দর মতো শেষ করে দেওয়া হয়েছে। ওটা নিয়ে আমি এখন কথা বলতে আর ইচ্ছুক না। এবার ভাইয়া সাবজেক্ট কেমনে চিন্তা হয় পারি না, ভুলে গেছি, সাবজেক্ট কেমনে চিন্তা হয় ভুলে গেছো, আল্লাহ কি বলে। আবার মনে করে দিই, কোনো সমস্যা নাই। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে যেটা থাকে সেইটা হয় হলো তোমার সাবজেক্ট। এই যে এখানে যতগুলো ওয়ার্ড থাকবে ভাই, সবগুলো সাবজেক্ট। এই যে আই ইট রাইস, সাবজেক্ট পজিশনে, এটা পুরোটা আমার সাবজেক্ট পজিশন, ভার্বের আগে যা আছে পুরোটা সাবজেক্ট পজিশন। অথবা আমি যদি তোমাকে আরেকবার একটু উল্লেখ করে দিই যে মাই বুক ইজ, কি বলবো, মাই বুক ইজ, আচ্ছা সহজ এক্সাম্পলই দিই, বেশি প্যারানোর দরকার নাই। মাই বুক ইজ ভেরি হেল্পফুল, সামথিং দিয়ে দিলাম। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইজ একটা ফাইনাইট ভার্ব। সাবজেক্ট পজিশন কোনটা পাবো? সাবজেক্ট পজিশন হলো এই যে এইদিকে তাকাও, মাই বুক, দুটা মিলা সাবজেক্ট পজিশন, কিন্তু ভার্বের আগে যা আছে সবগুলো মিলা সাবজেক্ট পজিশন ভাই। আর যদি আমি সুন্দর করে শুধু বুকের নিচে দাগ দিই, একটা ওয়ার্ডের নিচে দাগ দিই, তাহলে কি শুধু কি বুক সাবজেক্ট পজিশন? জীবনেও না। সাবজেক্ট পজিশন মানে ভার্বের আগে সম্পূর্ণ অংশ। অনেকবার করে বলছি আমি, আজকে আবার রিপিট করতেছি, কারণ এটা আজকে প্রচুর কাজে লাগবে আপনার, ওকে? তাহলে আমি যদি আহ আলাদা করে একটা সিঙ্গেল ওয়ার্ডের নিচে দাগ দিই, তখন কি হবে? বুক মানে বই, নাম বোঝাচ্ছে, নাউন। কোন নাউন? এসসিএন, সিঙ্গুলার কমন নাউন। নাউনের আগের রাত পৃথিবী উল্টে গেলেও একটা অ্যাডজেক্টিভ হয়, তাই মাই একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কোন অ্যাডজেক্টিভ আমি পারি না, আজকে প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভের ক্লাস, সেটা আজকে আমি শিখাবো কোন অ্যাডজেক্টিভ, এটা আপনার চিন্তা করতে হবে না। আর যদি মাই বুক একত্রে দাগ দেয়, ভাই এটা সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, কেন সাবজেক্ট, কেন সাবজেক্ট? কারণ বলছি না ভার্বের আগের পজিশন সাবজেক্ট পজিশন, এভাবে চিনতে। আর আমরা এটাও বলছিলাম, যখন দুইটা ওয়ার্ড হয়ে গেল, মাই একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড হয়ে গেল না? তো একাধিক ওয়ার্ড হইলে তার নাম কি বলে? একটা ওয়ার্ডের নাম হলো শব্দ, একাধিক ওয়ার্ড হলে তার নাম হলো শব্দগুচ্ছ। শব্দগুচ্ছর ইংলিশ নাম কি? PHRAS, ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ। আমরা বলছিলাম যে সাবজেক্ট পজিশন কার নামে দলিল করা? নাউন বা প্রোনাউনের নামে দলিল করা। এই পজিশনে হয় নাউন বসবে, না হয় প্রোনাউন বসবে। মনে করে দেখেন, মাই বুক দেখতে প্রোনাউনের মতো লাগে না, এটা নাউন বা এটা নাম বোঝাচ্ছে। তো মাই বুক যেহেতু নাম বোঝাচ্ছে, পুরোটা মাই বুক মিলে যেহেতু আমাদের সাবজেক্ট, এখানে যেহেতু দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এটাকে আমি বলতে পারবো নাউন, ঠিক আছে, বাট দুটা ওয়ার্ড আছে। দুটা ওয়ার্ড থাকলে তার নাম কি হয়ে যায়? শব্দগুচ্ছ হয়ে যায়। শব্দগুচ্ছ মানে কি? ফ্রেজ। তার মানে সাবজেক্ট পজিশন নাউনের নামে দলিল করা, সাথে এখানে একটা ওয়ার্ড, দুটা ওয়ার্ড আছে, দুটা ওয়ার্ড মানে এটাকে আমি কি বলবো? ফ্রেজ বলবো।
তাই মাই বুককে আমি আর কোন ফ্রেজ বলতে পারবো, এটাকে আমি নাউন ফ্রেজও বলতে পারবো, আমার কোনো সমস্যা নাই। অর্থাৎ সাবজেক্ট পজিশনে বলছিলাম যে নাউন প্রোনাউন ছাড়া আর কেউ কখনো বসতে পারে না, একটু শুধুমাত্র আমি বুঝাই দিছিলাম। এবং সাবজেক্ট আরেকভাবে চেনাইছিলাম, কিভাবে বলেন তো? ভার্বের কাজ যে করতে পারে তাকে সাবজেক্ট বলা হয়। আই ইট রাইস। ইট মানে খাওয়া, খাওয়ার কাজ এখানে কি করতে পারতেছে? আই করতে পারতেছে, তাহলে আই কি হবে? আই সাবজেক্ট হবে। এইভাবেও আমি সাবজেক্ট চিনাইছিলাম। তারপর অবজেক্ট চিনাইছিলাম। অবজেক্ট কিভাবে চিনাইছিলাম মনে করে দেখেন। আই ইট রাইস, এখানে বলতাম যে সাবজেক্ট ভার্বকে টার্গেট করতে হয়। টার্গেট করার নিয়ম কি? মিনিং বের করে নেওয়া। আই মানে আমি, ইট মানে খাই, দুটা মিলে মিনিং কি দাঁড়াইলো? আমি খাই। এখন কোশ্চেন করেন, আমি কি খাই বা কাকে খাই? কি খাই? কি খাই? উত্তর আসে ভাত খাই। এই যে রাইস, এটা হলো অবজেক্ট। আমি বলছিলাম অবজেক্ট পজিশনে নাউন প্রোনাউন ছাড়া আর কেউ বুঝতে পারে না। ধীরে ধীরে সামনে যখন যাবো তখন দেখাবো নি কেন অবজেক্ট পজিশনে নাউন প্রোনাউন ছাড়া কেউ বুঝতে পারে না। আরো যখন সামনে যাবো এটা আমি আপনাকে দেখাবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। সো এতটুক ছিল হলো আগের আপনার ক্লাসের ফ্ল্যাশব্যাক। সাথে আরো কিছু আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এটসেট্রা এটসেট্রা, অনেক কাহিনী আছে। তো এটা ধরেন ফ্ল্যাশব্যাকের মধ্যে আমরা না রাখি, ওকে? এখন আমরা এই যে এত কাহিনী করলাম, তারপর নাউন নিয়ে এত কথা বলছিলাম, নাউন প্লুরালের সংজ্ঞা কি, শুধুমাত্র কমন নাউন প্লুরাল হইতে পারে, ম্যাটেরিয়াল এটসেট্রা এটসেট্রা, টাকা মানি, অনেক কথাবার্তা বলছিলাম। বলার পর আমাদের সেকেন্ড যে হট টপিক এটা হলো প্রোনাউন। তো প্রোনাউন টপিক আসতেই বুঝতে পারতেছি যে নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড গুলা বসে তাকে প্রোনাউন বলে। যেমন বয়, বয়ের পরিবর্তে কি বসবে? হি বসবে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে আমরা প্রোনাউন বলে বলতেছি। এইটা বলতেই সেকেন্ড কোশ্চেন চলে আসে, তাহলে ভাইয়া প্রোনাউন কত প্রকার? আমি কি পারি? আমি তো পারি না। কেউ বলে প্রোনাউন 8 প্রকার, কেউ বলে 9 প্রকার, কেউ বলে 10 প্রকার। এখন প্রোনাউন কত প্রকার, এই প্রকারভেদ নিয়ে যদি আমরা মারামারি করি লাভ আছে? পরীক্ষায় আসবে না। তাহলে প্রত্যেকটা ভাষা বিজ্ঞানের কথা অনুসারে প্রোনাউনের যতগুলা ক্লাসিফিকেশন আছে ভাই আমার সবগুলা জানতে হবে। এটা হলো আমার বেসিক কাহিনী। তো এটা জানার জন্য এখানে যতগুলো মানে রাইটারে মিলে এইগুলো নিয়ে ঝামেলা হয়েছে আমরা সবগুলো এখানে লিখে রাখছি। কি কি একটু খেয়াল করেন। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাথিক প্রোনাউন। এই যে 10টা লিখে রাখছি আমি, এই 10টা হলো আপনার মোটামুটি এখানে প্রোনাউনের ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো এই 10টা আপনি মনে রাখবেন কিভাবে? মনে রাখা উচিত আসলে, মুখস্থ যে করতে হবে এমনও না, মুখস্থ করলে ভালো। এটার শর্টকাট হলো পিডিআইআর। পিডিআইআর মানে কি? প্রত্যেকটা অ্যালফাবেট থেকে দুটা করে প্রোনাউনের জন্ম হবে। কি কি বাবা? পিতে পার্সোনাল, পিতে পসেসিভ, আবার ডিতে আসো, ডিতে ডেমনস্ট্রেটিভ, ডিতে ডিস্ট্রিবিউটিভ, আই আসো, আইতে ইন্টারগেটিভ, আইতে ইনডিফিনিট, আর আসো, আরতে রিলেটিভ, আরতে রেসিপ্রোকাল। তার মানে এই আরটা তোমার পিডি আই আর দিয়ে মনে থাকলো। তাহলে এই আরটা তোমার মনে থাকবে। এখন তোমার মনে থাকবে না কোনটা কোনটা? তোমার দুটা জিনিস কখনোই মনে থাকবে না। একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এটা হলো এমফ্যাথিক প্রোনাউন। এই দুইটা কিন্তু কখনো মনে থাকবে না। মনে থাকবে কোনটা? ওপরের আটটা। নিচের যে 9 10 দেখতেছো, একটা রিফ্লেক্সিভ লেখা, একটা এমফ্যাথিক লেখা, এই দুইটা তোমার কখনো মনে থাকবে না। দেখি তো তাহলে আমরা একটু না দেখে বলতে পারি কিনা। আমরা একটু প্রথম স্লাইডে চলে যাই তো, একটু খেয়াল করি তো। পিডিআইআর লিখিত, পি ডি আই আর লেখেন। 1 নম্বর, পিতে পার্সোনাল, পিতে পসেসিভ, পারছি। 2 নম্বর, ডিতে কি? ডিতে ডেমনস্ট্রেটিভ, ডিতে ডিস্ট্রিবিউটিভ, পারছি। 3 নম্বর, আই, আইতে ইন্টারগেটিভ, আইতে ইনডিফিনিট, পারছি। আর আরতে কি হয়? আরতে রিলেটিভ, আরতে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল হয়। তাহলে এই আরটা কিন্তু আমাদের এমনি মনে থাকবে। আমাদের কোন দুইটা যেন মনে থাকতো না? আমাদের মনে থাকতো না হলো রিফ্লেক্সিভ আর এমফ্যাথিক, REFLEXIVE। আর এটা কি? এমফ্যাথিক, EMPHATIC, এমফ্যাথিক। এই দুইটা আমাদের কখনোই মনে থাকবে না। তাহলে প্রোনাউন টোটাল 8 প্রকার, 9 প্রকার নাকি 10 প্রকার, এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই। যতগুলা প্রকারভেদ আছে ভাই আমি সবগুলাই জানি, মাশাল্লাহ, শেষ কাহিনী শেষ। এই 10টা তাহলে আমরা কিন্তু পারতেছি। পিডিআইআর, পার্সোনাল, পসেসিভ, তারপর ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, তারপর ইন্টারগেটিভ, ইনডিফিনিট, তারপর রিলেটিভ, রেসিপ্রোকাল। আর কোন দুইটা মনে থাকে না? রিফ্লেক্সিভ আর এমফ্যাথিক, এই দুইটা আমাদের কখনোই মনে থাকে না। ওকে, তাহলে ঠিক আছে, আমরা 10টা পড়ে ফেললাম। এখন প্রত্যেকটার আমি একটু শর্টকাট সম্পর্কে জানাই, তারপর ডিটেলসে ঢুকে আপনার জন্য ভালো হবে না, ঠিক আছে? লেখেন পার্সোনাল। পার্সোনাল প্রোনাউন মানে কি? লেখেন যে আপনি শর্টকাটে ছোট করে লিখে নেন, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে। ব্যক্তি বা বস্তুর, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে, পরিবর্তে বসবে। কিভাবে বসবে পরে দেখাচ্ছি, আগে লিখে নেন না। পসেসিভ লিখে নেন, অধিকার বুঝাবে।
জাস্ট লেখেন অধিকার বুঝাবে। পসেসিভ কি লিখবেন? অধিকার বুঝাবে। আমিও লিখতেছি, আপনিও লেখেন, আমিও তো কলম দিয়ে লিখতেছি না, তাহলে আমার সাথে আপনি লিখতে পারবেন না? পারবেন তো। ওকে। ডেমনস্ট্রেটিভ কি? নির্দেশ করা বুঝাবে। নির্দেশ করা বুঝাবে। নির্দেশ করা বুঝাবে। ওকে। ডিস্ট্রিবিউটিভ কি? ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউট করা তার মানে কি? ভাগ করে দেওয়া বুঝাবে। ভাগ করে দেওয়া বুঝাবে। ভাগ করে দেওয়া বুঝাবে। ইন্টারগেটিভ কি? ইন্টারগেটিভ কোশ্চেন না, প্রশ্ন করা বুঝাবে। ইন্টারগেটিভ কি? প্রশ্ন করা বুঝাবে। প্রশ্ন করা বুঝাবে। ইনডিফিনিট কি? অনির্দিষ্ট না। ডিফিনিট মানে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট না। হ্যাঁ, তাহলে ইনডিফিনিট প্রোনাউন কি? অনির্দিষ্ট করে দিবে। অনির্দিষ্ট করা বুঝাবে, বা লেখেন অনির্দিষ্ট করে দিবে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে দিবে। লেখেন ইনডিফিনিট কি? কোনো কিছুকে, কোনো কিছুকে অনির্দিষ্ট করে দিবে। অনির্দিষ্ট করে দেবে। ওকে, তো গেলাম। এবার আমরা চলে এসেছিল রিলেটিভ। রিলেটিভ কি? রিলেটিভ অর্থাৎ রিলেশন, রিলেটিভ আপনার আত্মীয় স্বজন যারা আছে সেখান থেকে রিলেটিভ কথাটা আসছে, রিলেটিভ প্রোনাউন। তাহলে কি? সংযুক্ত করবে। রিলেটিভ কি করবে? রিলেট করবে, দুটো অংশকে রিলেট করবে অর্থাৎ সংযুক্ত করবে। জাস্ট লেখেন যে সংযুক্ত করবে বা সংযুক্ত করা বুঝাবে। সংযুক্ত করবে। সংযুক্ত করবে। ওকে। এবার রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল কি লিখবেন? লেখেন যে দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। দুই বা অধিকের মাঝে কি সম্পর্ক বুঝাবে? দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। এটা কি? এটা হলো রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল কি দাঁড়াইলো? দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। একটু তাহলে আমরা মিশাই দিচ্ছি আপাতত। ওকে। এবার রেসিপ্রোকাল বলছিলাম যে দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। কেমনে বুঝাবে পরে বলবো ভাই। রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কি বলবে? নিজের সত্তাকে বুঝাবে। ভাই নিজের সত্তা মানে নিজেকে বুঝাবে ভাই। যাহা নিজের সত্তা ওটাই নিজ। নিজের সত্তা মানে কি? আমি, আমার, আমি, আমি আমার, এই যেটা আর কি বলে লেখো। নিজের সত্তাকে, দন্ত স তয়ে তয় আকার কয়কে রেখে, নিজের সত্তাকে বুঝাবে। ওকে। আর এমফ্যাথিক কি? এমফ্যাথিক হলো জোর দেওয়া বুঝাবে। জোর দেওয়া, জোর দেওয়া, কোনো কিছুর উপর ফোর্স ক্রিয়েট করা বলে না, জোর দেওয়া বুঝায় না? এইটাই লেখেন যে জোর দেওয়া বুঝাবে। কিভাবে বুঝাবে এটা আমরা পরে বুঝবো, আপনার সমস্যা নাই। ওকে। তাহলে এই 10টা হলো আমাদের প্রোনাউন। আমি একটু রিপিট করি। পার্সোনাল, নাম, নামে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে। পসেসিভ, অধিকার বুঝাবে। ডেমনস্ট্রেটিভ, কোনো কিছুকে নির্দেশ নির্দেশ করা বুঝাবে। ডিস্ট্রিবিউটিভ, ভাগ করে দিবে। ইন্টারগেটিভ, কোশ্চেন করবে। ইনডিফিনিট, অনির্দিষ্ট করবে। রিলেটিভ, দুটো অংশকে যুক্ত করবে বা সংযুক্ত করা বুঝাবে, বা সম্পর্ক তৈরি করা বুঝাবে। যাই লেখেন সমস্যা নাই। রেসিপ্রোকাল কি? দুই বা অধিকের মাঝে সম্পর্ক বোঝাবে। রিফ্লেক্সিভ কি? নিজের সত্তাকে বোঝাবে। এমপ্যাথিক কি? জোর দেওয়া বুঝাবে। তাহলে এই কয়টা আমরা মোটামুটি একটা ফ্ল্যাশব্যাক জানলাম যে ওকে প্রোনাউনের মধ্যে তাহলে আমরা এই জিনিসগুলো পড়তে যাচ্ছি, তাই না? ওকে ফাইন। প্রোনাউন। আচ্ছা ভাইয়া, ডেমনস্ট্রেটিভ আরেকবার একটু বলেন তো। ডেমনস্ট্রেটিভ হলো নির্দেশ করা বুঝাবে। লেখেন নির্দেশ করা বুঝাবে। নির্দেশ করা বুঝাবে, এটাই ডেমনস্ট্রেটিভ। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ধরলাম কোনো কোশ্চেন নাই। তো ডেমনস্ট্রেটিভ যেটা, এটা হলো নির্দেশ করা বোঝাবে। কিভাবে একটু পর আমরা দেখবো, এগুলো ডিটেলসে চলে যাব, কোনো চিন্তা নাই। সো ভাইয়া যে রেসিপ্রোকালটা জানি কি ভাইয়া? রেসিপ্রোকাল হইল যে দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। আমি কলম দিয়ে লিখলাম, কি করতেছিলেন আপনি? আমার সাথে কেন লিখতে পারলেন না? হাত চালু করেন, হাতের স্পিড বাড়াইতে হবে। ওকে। রেসিপ্রোকাল কি? দুই বা অধিকের মাঝে সম্পর্ক বুঝাবে। ওকে, যারা মিস করছেন রেকর্ডিং থেকে দেখে নিয়েন, কারণ আমার নিজেরই 2.5 ঘন্টা লাগবে। তাহলে ভাবেন এর মধ্যে এই জিনিসগুলো রিপিট করলে কয় ঘন্টা লাগবে, চিন্তা করেন, 12টা পার হয়ে যাবে। যেই পয়েন্টে ছিলাম। সো আমরা এইগুলোর ফ্ল্যাশব্যাক জানলাম। প্রথমটা পার্সোনাল, তো খুবই স্বাভাবিক, আমরা এখন পার্সোনাল প্রোনাউন শিখবো। চলেন পার্সোনাল প্রোনাউনের ডিপে চলে যাই। দেখেন এর মধ্যে আবার ঝামেলা কেমনে লাগে খেয়াল করেন। এখানে লেখা আছে যাই হোক এই নাম কেটে দেন। কেটে দিয়ে এখানে আপনার নাম আপনি লিখে নেন। লিখতে পারেন যে, একটা এক্সাম্পল দিতে পারি যে আই অ্যাম মিম, সাপোজ। অনেক কমন একটা নাম, রাইট? দিলাম একটা নাম। দেওয়ার পর এখন আমার কোশ্চেন করবে এইভাবে যে আমার তো এটা একটা সেন্টেন্স, আই অ্যাম মিম, ঠিক আছে, এটা কোন সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমি একটা ভার্ব। ভার্বের আগে যা আছে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো যে সাবজেক্ট পজিশন। ওকে, সাবজেক্ট পজিশন খুব ভালো কথা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো যে আই কার পরিবর্তে বসছে? আইটা এখানে কে?
আর এটা মিমের পরিবর্তে বসছে। তাহলে আমি এখানে কি লিখছিলাম, পার্সোনাল প্রোনাউনের ওই যে শুরুতে কি লিখে দিয়ে আসছিলাম যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেই প্রোনাউন বসে সেটা হলো পার্সোনাল প্রোনাউন। আপনার কি মনে পড়তেছে? তাহলে এই যে আই, আই প্রোনাউনটা বসলো কার পরিবর্তে বসলো? আই দ্বারা কাকে বোঝাচ্ছে? আই দ্বারা মিমকে বোঝাচ্ছে, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে বসলো। তাই আইকে আমি কি বলবো? এটাকে আমি বলবো এটা একটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, PRONOUN। ঝামেলা কোথায় লাগবে জানেন? পার্সোনালের সংজ্ঞার মধ্যে কিন্তু আছে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে। ওকে, তাহলে এবার দেখেন, ইট ইজ আ বুক। এই যে ইট, ইট কার পরিবর্তে বসছে? কার পরিবর্তে? এই যে আ বুক, একটা বই। বুক বস্তু, বস্তু বস্তু। ইট কার পরিবর্তে বসলো? বস্তুর পরিবর্তে বসলো। তো সংজ্ঞার মধ্যে যেহেতু আছে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসবে, তাহলে ইটও কি হয়ে যাবে? ইটও হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, NOUN। ওকে, তো এভাবেই কয়েক দশক ধরে চলতেছিল। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেটা পার্সোনাল প্রোনাউন হয়। কিন্তু ঝামেলা লাগলো কোথায়? এখানে ঝামেলা লাগলো। কি ঝামেলা লাগলো? নতুন করে প্রোনাউনের আরেকটা ক্লাসিফিকেশন তৈরি করা হলো। কি তৈরি করা হলো? বলতেছে যে আমরা আরেকটা নতুন ক্লাসিফিকেশনের জন্ম দিব, সেটার নাম হলো ইমপার্সোনাল প্রোনাউন। লেখেন, ইমপার্সোনাল, IMPERSONAL। কি বললাম? ইমপার্সোনাল, PRONOUN। নতুন আরেকটা জাত। ওকে, ইমপার্সোনাল প্রোনাউনের জন্ম হলো। এখন ইমপার্সোনালের সংজ্ঞা কি? ইমপার্সোনালের সংজ্ঞা বলতেছে যে অর্থাৎ পার্সোনাল মানে ব্যক্তিবাচক, আর ইম মানে হলো হলো অ। ইম মানে অ, আর পার্সোনাল মানে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। তাহলে ইমপার্সোনাল দ্বারা কাকে বোঝাচ্ছে? অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক মানে কি? অব্যক্তিবাচক মানে যার জীবন নেই, অর্থাৎ বস্তুবাচক। বস্তুবাচক। তাহলে ইমপার্সোনাল প্রোনাউন দ্বারা দিন শেষে কি বোঝাচ্ছে? বস্তুবাচক। বস্তুবাচক ওয়ার্ডের পরিবর্তে যে প্রোনাউনটা বসে তাকে ইমপার্সোনাল প্রোনাউন বলে। এবার আপনি ঝামেলায় চলে গেলেন। কি জন্য ঝামেলা ভাই? এই যে ইট ওয়ার্ডটা কার পরিবর্তে বসছে? বুক। বুক একটা বস্তুবাচক ওয়ার্ড, বস্তুবাচক ওয়ার্ডের পরিবর্তে বসছে। তাই এই ইটকে তুমি কি বলবা? ইমপার্সোনাল প্রোনাউন। IMPERSONAL, ইমপার্সোনাল প্রোনাউন। তাহলে বলেন, দুটো বিজ্ঞানের মধ্যে ঝামেলা লাগলো না? একজন ভাষা বিজ্ঞানী বললো যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে হলে সেটা পার্সোনাল হয়। তো এখানে মিমের পরিবর্তে আই বসছে, পার্সোনাল। ব্যক্তির পরিবর্তে বুকের পরিবর্তে ইট বসছে, বস্তুর পরিবর্তে ব্যক্তি, বস্তুর পরিবর্তে বসলে পার্সোনাল হয়। এই জন্য আমি ইটকে এখানে পার্সোনাল প্রোনাউন দিয়েছি। নতুন অনেক বছর পর আর এটা প্রোনাউনের প্রকারভেদের আবিষ্কার হইলো। তার নাম বলতেছে কি? ইমপার্সোনাল প্রোনাউন। ইম মানে অ, আর পার্সোনাল মানে ব্যক্তিবাচক। তাহলে অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক মানে কি? যার জীবন নাই, অর্থাৎ বস্তুবাচক। তাহলে ইমপার্সোনাল প্রোনাউন লাস্ট পর্যন্ত কাকে মিন করতেছে? বস্তুবাচক। অর্থাৎ বস্তুবাচক ওয়ার্ডের পরিবর্তে যেই প্রোনাউন গুলো বসে তাকে ইমপার্সোনাল প্রোনাউন বলে। সেই জন্য এটার নিচে আমি আবার টান দিয়ে ঠাস ঠাস করে লিখলাম যে ইট একটা ইমপার্সোনাল প্রোনাউন। এখন ঝামেলা তো এটা না, এটা বেসিক বেসিক আমরা জানলাম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। পরীক্ষায় কোশ্চেন কি আসবে জানেন? পরীক্ষার কোশ্চেন না আমাদের ঝামেলা। পরীক্ষায় কোশ্চেন দিবে বাবা, এই যে ইট, বলো তো এটা কোন প্রোনাউন? আমি দুটো আপনাকে অপশন দিচ্ছি, আপনি একটু বলেন, দেখেন পারেন কিনা। এই কোশ্চেন কিন্তু এটাই যে ইট ইজ এ বুক, ইট কোন প্রোনাউন? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান দিল হলো আপনার পার্সোনাল, PERSONAL। আর নাম্বার টু দিল হলো ইমপার্সোনাল, IMPERSONAL। বলেন কোনটা টিক মারবেন? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? গ্রামার মানে সব কারেক্ট হইতে পারে, এমসিকিউ মানে সব কারেক্ট হইতে পারে, বাট Impersonal. মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। Personal. ইম্পার্সোনাল। বুঝতেছি ভাই, ইমপার্সোনাল যেহেতু বেশি অ্যাকিউরেট, তাহলে ইমপার্সোনাল অ্যাপ্রোপ্রিয়েট। এখন ঝামেলা পরীক্ষায় এটাও করে না। ঝামেলায় কি করবেন জানেন? ঝামেলায় আপনি করবে যে আপনার ইমপার্সোনাল অপশনে দিবেই না। কি দিল? ধরেন ইমপার্সোনাল অপশনে নাই। এটা থাকলে তো এটা হবে আমরা বুঝতেই পারতেছি, বাট এটা অপশনেই নাই। চারটা অপশন দিবে। পার্সোনাল দিল ধরেন, দুই নাম্বার ধরেন রিফ্লেক্সিভ দিল, তিন নাম্বার ধরেন কি বলবো ইন্টারগেটিভ দিল, আর চার নাম্বার ধরেন এমফ্যাথিক দিল। রাইট, এবার কোনটা টিক মারবেন বলেন? হ্যাঁ, ইট। Personal pronoun. বাট ইট তো পার্সোনালও হয় ভাই, আগের গ্রামার অনুসারে, মানে আগের সংস্করণ অনুসারে। সো ব্যাপারটা হইলো যে গ্রামার একটা ভিত্তির মতো, একটা নলেজের মতো। যা যা আছে আপনার সব নলেজই মাথায় রাখতে হবে। কোশ্চেন যেমনে করবে উত্তর অমনে দিতে হবে। যদি পার্সোনাল ইমপার্সোনাল দুটাই থাকে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইমপার্সোনাল সেটা ঠিক মারবো। এখন অপশনে ইমপার্সোনাল নাই, আমি তো বসে থাকতে পারবো না, আমার তো একটা না একটা দিকে যেতেই হবে। কারণ এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। যে ভাই তোমার চারটা অপশন দিছি, মাল্টিপল চয়েস দিছি, এর মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতেই হবে, যে কোনো একটা টিক মারতেই হবে, এটা মানে হলো এমসিকিউ। ওকে, সহজ কথা একেবারে। সো এই যে পার্সোনাল নিয়ে ঝামেলা,
ভার্সিটি ভার্সিটি অ্যাডমিশন আমাদের ঝামেলা করে, আশা করি পার্সোনালি ঝামেলা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। অর্থাৎ পার্সোনাল মানে প্রথমত আমাদের সংজ্ঞা ছিল ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে, পরবর্তীতে ইম্পার্সোনাল নামে নতুন একটা প্রোনাউনের জন্ম হইলো। এই জন্ম হয়ে এই দুটোর মধ্যে ক্লাশ লাগলো। ক্লাশ লাগলে এমসিকিউ যে আসবে, এমসিকিউটা আমরা কিভাবে সলভ করব এটাও আমরা শিখে গেলাম। অর্থাৎ পার্সোনাল নিয়ে কথাবার্তা মোটামুটি এখানেই শেষ। পার্সোনাল নিয়ে আর কোনো ঝামেলা নাই, এবং এটা নিয়ে এত গ্যাজায়ও না সত্যি কথা বলতে। তারপরে আমি ডিপে চলে গেছি। নেক্সট, নেক্সট কোনটা আছে? নেক্সট আসলে পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ শিখাইতেই আমার 45 থেকে 50 মিনিট টাইম লাগবে। এই ছোট একটা স্লাইড শিখাইতে 45 থেকে 50 মিনিট টাইম লাগে, দেখেন না, বুঝবেন কত মিনিট টাইম লাগে। দেখেন, পসেসিভ মানে কি লিখছিলাম? অধিকার বুঝাবে, মনে পড়ে? অধিকার বুঝাবে। ওকে, ফাইন। এখন ঝামেলাটা আসছে কি জানেন? পসেসিভ নামে অধিকার বুঝাবে। এখন পসেসিভ প্রোনাউনও হয়, পসেসিভ অ্যাডজেক্টিভও হয়। ঝামেলা এটাই, পসেসিভ প্রোনাউনও হয়, পসেসিভ অ্যাডজেক্টিভও হয়। আমি কেমনে বুঝবো কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ? এইটা নিয়েই জীবনের সবচেয়ে বড় ঝামেলাটা এখানে সৃষ্টি হয়ে যায় আমাদের। ওকে, তো এই ঝামেলার সৃষ্টি যখন হয়ে যায়, এই জন্য আমরা কি করি? আমরা শুধু এখানে কিছু একটা জিনিস দেখাই, যে দেখো এখানে কিছু লেখা আছে, দিস ইজ মাই বুক, লেখা আছে না? আছে। তো বাবা বলো তো, বুক কি? নাউন। বলো তো, আমি তোমাকে প্রথম ক্লাসে কি শিখেছিলাম? নাউনের আগের ওয়ার্ড কি হয়? পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাজেক্টিভ হয়। তাহলে মাইটা কি হবে? মাই একটা অ্যাজেক্টিভ। মাই দ্বারা কি বুঝাইছে? দিস ইজ মাই, মাই আমার, অধিকার বুঝাচ্ছে। তাহলে মাই দ্বারা অধিকার বুঝাচ্ছে, অধিকার যদি বুঝাই তখন তার নাম কি হয়ে যায়? পসেসিভ। পিও ডাবল এস সি ডাবল এস আই ভিই। আর এই মাই ওয়ার্ডটা যে অধিকার বুঝাচ্ছে, এটা কার মতো কাজ করতেছে? প্রোনাউনের মতো নাকি অ্যাডজেক্টিভের মতো? ভাই অ্যাডজেক্টিভ পজিশনে বসে নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, মাই দ্বারা বুককে বোঝাচ্ছে, কি বলে? তাহলে এই জন্য আমি মাইকে কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা এইভাবে আসলে শিখাই, অর্থাৎ আগের ক্লাসের সাথে লিঙ্ক করে দিই, যে দেখো শিখাইছিলাম নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, তাহলে মাই একটা অ্যাডজেক্টিভ। আর তোমাকে একটু আগে বললাম পসেসিভ মানে কি? অধিকার বুঝাবে। তাহলে মাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ দ্বারা কি বুঝাচ্ছে? অধিকার বুঝাচ্ছে। তাই মাইকে আমি এখানে কি বলতেছি? বলতেছি এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। সেম, আমি যে আগের ক্লাসে আপনাকে শিখে আসছিলাম ভাই অবজেক্ট পজিশনে কে বসতে পারে? পৃথিবী উল্টায় গেলেও হয় নাউন বসবে অথবা প্রোনাউন বসবে অবজেক্ট পজিশনে, মনে পড়ে আপনার? এইবার এদিকে তাকান, এই যে দিস বুক ইজ, এই বইটা, ইজ মানে হয়, এই বইটা হয় কার? কয়কার কার কার, এই বইটা কার, অর্থাৎ ব্যক্তিকে বোঝাচ্ছে ভাই, ব্যক্তিকে। এই বইটা কার? উত্তর আসে কি? উত্তর আসে হলো মাইন, উত্তর আসে হলো আমার। আপনিই বলেন অবজেক্ট পজিশনে মাইন ওয়ার্ডটা একা একা বসে আছে না? হ্যাঁ ভাই, একা একা বসে আছে, ঠিক বলছেন। তাহলে বলেন অবজেক্ট পজিশনে নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কেউ কখনো বসতে পারে? না, আর কেউ কখনো বসতে পারে না। তার মানে মাইন মানে আমার, সরিয়া ময়কারে মা আমার। অর্থাৎ এখানে একটা অধিকার বোঝাচ্ছে, অধিকার, সরিয়া ধর্ষিকার অধিক কয়কার কার, অধিকার বোঝাচ্ছে। ওকে, এখন অধিকার বোঝাচ্ছে জন্য পসেসিভ বুঝলাম। পসেসিভ প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? ওই যে বললাম ভাই এটা অবজেক্ট পজিশনে ওয়ার্ডটা একা একা বসে আছে, অবজেক্ট পজিশন নাউন বা প্রোনাউনের নামে দলিল করা শুধুমাত্র। তাই মাইন্ড তো দেখতে নাউনের মতো না, না, কোন একটা নামের পরিবর্তেই তো ওটা বসে গেছে আর কি। তাই মাইন্ডকে আমি কি বলতেছি? বলতেছি ভাই এটা একটা প্রোনাউন। আর মাইন্ড দ্বারা কি বুঝাচ্ছে? অধিকার বুঝাচ্ছে। তাই মাইন্ডটা কি? তাই মাইন্ডটা হলো পসেসিভ প্রোনাউন। এইভাবে তোমার পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভটা চিনতে হবে। অর্থাৎ তুমি পার্সেস পিসের পজিশনের উপর ভিত্তি করে যেমনে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ চিন্তা, অমনেই পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ চিনবা। এই কি? পসেসিভ দ্বারা অধিকার বুঝায়, এখানে এমন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করব যেগুলোর বাংলা মিনিং এর মধ্যে অধিকার আসবে। যেমন ধরো মাই আমার, মাইন আমার, ইয়োর্স তোমার। এই যে অধিকার গুলো আসতেছে, এই হলো মাঝখানে একটা ঝামেলা। এইভাবে আমরা জিনিসটা আসলে ক্লিয়ার করে থাকি যে এটা যেহেতু অ্যাডজেক্টিভ পজিশন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এবং মাই দ্বারা অধিকার বোঝাচ্ছে, অধিকার বোঝালে সেটা পসেসিভ হয়, তাই মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দিস বুক ইজ মাইন, মাইন মানে আমার, এটা অধিকার বোঝাচ্ছে, এবং এটা অবজেক্ট পজিশনে বসে আছে। অবজেক্ট পজিশন মানে যে আমার হয় সাবজেক্ট, হয় সেটা আমার নাউন হবে অথবা প্রোনাউন হবে। তো মাইন তো দেখতে নাউনের মতো না, এটা প্রোনাউনের মতো দেখতে, তাই এর নাম আমরা বলে দিই হলো পসেসিভ প্রোনাউন। এখন আমরা যখন এইভাবে বুঝাই, তখন একটা স্টুডেন্ট স্যাটিসফাই হয় না, হ্যাঁ বলে কি কি জানি মিসিং আছে, আর অন্য কোনো উপায় নাই, কেমন একটা মানে অন্যরকম ধারণার মধ্যে চলে যায়। যে অন্য ধারণার মধ্যে গেল ভাই, 3 নম্বর এক্সাম্পল, ক্যান বলতেছেন, ক্যান বলতেছেন না, দাঁড়ান না, ক্যান বলতেছেন আমি তো জানি, চলেন আপনার এই যে ধারণা হলো, এটা কি হলো, এর একটু সুন্দর করে বোঝানো যেত না? চলেন আর একটু সুন্দর করার জন্য আমরা বলছিলাম এই ক্লাসটা অনেক ডিপ হবে, একদম বেসিকে চলে যাব। এই যে বেসিকে বলতে অ্যাডজেক্টিভে চলে আসলাম। ভাই হাতে লেখা স্লাইড কেন? এটা আমার হাতে লিখতে ভালো লাগছিল তাই হাতে লিখছি, আমি তোমার বলতেছি তুমি লিখে নাও, শেষ। পরবর্তী দিন যখন ডিজিটাল বোর্ডে ক্লাস নিব তখন এগুলো আর থাকবে না, তখন সবগুলো রিকারেকশন করা হবে, চিন্তা নাই। পরবর্তী দিন বলতে বোর্ডটা
পরবর্তী আগামীকাল আর আগামী দিনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আপনারা এটা জানেন কিনা। আমি কিন্তু পরবর্তী দিন বলছি, অর্থাৎ আগামীকাল আর আগামী দিন। আগামীকাল মানে আজকে রবিবার, তাহলে কালকে সোমবার, আর আগামী দিন মানে হলো আমি যেই দিন নির্দেশ করব সেই দিন। তো আমি পরবর্তী দিন বলছি, মানে বোর্ড যখন আসবে তখন। এইটা একটা স্যার এক্সপ্লেনেশন দিছিল ক্লাস 8-এ থাকতে, ব্যাপারটা অনেক ভালো ছিল। তো আপনাকে ওটা শেখানোর জন্য অ্যাডজেক্টিভটা আগে শিখাইতে হবে ভাই। অ্যাডজেক্টিভ শেখানোর জন্য এখানে লেখা আছে 4টা প্রকারভেদ। আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও, কোনো সমস্যা নেই। 1 নম্বর কি লিখছি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বানান পারো না? লেখো QUALI, কোয়ালি, TATE, টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে। দ্বিতীয়টা কি লিখছি? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। লেখো কোয়ান্টিটি, বানান লেখো QUAN, কোয়ান্টি, তারপর টে, তারপর টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপর 3 নম্বর লেখো প্রোনোমিনাল, প্রোনোমিনাল, PRONOMINAL, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর 4 নম্বর লেখো নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল, NUMERAL, নিউমেরাল অ্যাডজেক্টিভ। আশা করি তুমি বানানগুলো লিখতে পারছো। ওকে। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটেটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, প্রোনোমিনাল বা অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন। অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন মানে বুঝতেই পারতেছো যে যে সকল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে জন্মগ্রহণ করছে ওটাই আসলে অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন মানে কি, প্রোনাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে ওটাই আমার অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন। তারপর ভাইয়া প্রথমটা কি কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ? কোয়ালিটেটিভ, এই যে আমি সাইডে লিখে দিছি আপু, দেখেন 4টায় লিখে দিছি। প্রথমটা হলো কোয়ালিটেটিভ, বানান যেন আপনি ভুল না করেন, আমি এখানে সুন্দর করে লিখে দিছি। ওকে। 1 নম্বরটা কোয়ালিটেটিভ, 2 নম্বরটা কোয়ান্টিটেটিভ, 3 নম্বরটা প্রোনোমিনাল, 4 নম্বরটা নিউমেরাল। অ্যাডজেক্টিভ নর্মালি 4 প্রকার ভেদ হয়ে থাকে, বাট অ্যাডজেক্টিভের সাগর আছে, আমরা সাগরে প্রবেশই করি নাই, জাস্ট উপরের মানে বিন্দু বিন্দু পানি পড়াচ্ছি, একটু প্রবেশ পরে করবো। যাই হোক, তো কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? দোষ বা গুণ বুঝাবে। তো যেই সকল অ্যাডজেক্টিভ, যেই সকল ওয়ার্ড দ্বারা দোষ বা গুণ বোঝায় ওটাই আসলে আপনার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হয়। আবার ডেফিনেশন লিখিয়েন না, জাস্ট কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ লেখেন। তার মানে আপনি বুঝতেছেন দোষ গুণ বুঝাবে, সাথে 3টে এক্সাম্পল লেখেন। গুড, ব্যাড, ফ্যাট। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ফ্যাট মানে মোটা। এই যে ভালো, ভালো, খারাপ, মোটা, দোষ বা গুণ বুঝাচ্ছে, এটা হলো আমার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। 2 নম্বর কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে বুঝতেছেন, কোয়ান্টিটি মানে পরিমাণ, যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝাবে সেটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে। কোয়ান্টিটেটিভ কি কি? মাচ, লিটল, মেনি, এটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলো দ্বারা নরমালি কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায়, অর্থাৎ পরিমাণবাচক অ্যাডজেক্টিভ, পরিমাণবাচক বিশেষণ বাংলায় যদি বলতে চাই। তারপর 3 নম্বর কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন, অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে জন্ম লাভ করছে না, এগুলোকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দেখেন এই যে মাই, দিস, হোয়াট, ইচ, কিভাবে প্রোনোমিনাল হলো একটু পরে আসবো, চিন্তা করেন না আপনি। ওকে। এগুলো হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপর 4 নম্বরে দেখেন নিউমেরাল। নিউমেরাল মানে কি? সংখ্যা বুঝাবে। ফার্স্ট, ওয়ান, সিঙ্গেল, ইটসিট্রা ইটসিট্রা, অনেক ওয়ার্ড হয়, আপনি এই 3টা লিখে নিলে হবে স্পেসিফিক। ওকে। এগুলোর নিউমেরাল অ্যাডজেক্টিভ বা এগুলো দ্বারা সংখ্যা বুঝাবে। তো আমাদের আপাতত এই দুইটার কোনো প্রকারভেদ নাই, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভের কোনো প্রকারভেদ নাই। প্রকারভেদ আছে কোনটা? 3 আর 4-এর। 3 নম্বর কি? প্রোনোমিনাল। প্রোনোমিনাল মানে যে সকল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে জন্মগ্রহণ করেছে। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নর্মালি 8 থেকে 10 প্রকার হয়, বাট বিভিন্ন রাইটারের কথা অনুসারে 4 প্রকার লেখা হচ্ছে, বাট এটা 6 প্রকারও হয়, ডিপেন্ডস। আমরা সবগুলোই জানবো, বাট যেটা প্রসিদ্ধ রাইটার উনি 4 প্রকার লিখছিল জন্য আমরা এখানে 4 প্রকার লিখে রেখেছি, এই আর কি ব্যাপারটা। এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটাকে আমি 4 ভাগে ভাগ করছি। একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, একটা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু প্রোনাউনের নাম, বুঝেন? পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তার মানে কি? প্রোনাউনটা জাস্ট ভুল করে অ্যাডজেক্টিভ পজিশনে এসে বসছিল, তাই এর নাম পসেসিভ, মানে প্রোনাউন থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এমন একটা কাহিনী। একটু পর দেখবো এগুলো কিভাবে কাহিনীগুলো ঘটায়, আমরা দেখবো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তো আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ভুল করে অ্যাডজেক্টিভ পজিশনে এসে বসে গেছে, তাই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে এখান থেকে এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ একটা এক্সাম্পল বুঝাই, তাহলে দেখবেন ব্যাপারটা আরো ভালো লাগবে। ডেমনস্ট্রেটিভ নর্মালি কোন ওয়ার্ড গুলো হয়? দিস, নির্দেশ করে। একটু পর যখন যাব তখন বুঝবেন। ধরেন ফার্স্টে লিখলাম যে দিস ইজ আ বুক। ওকে। দ্বিতীয়টা লিখতেছি যে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন। এই জিনিসগুলো আপনাদের আমি এই জন্য আগেই শিখাই দিয়ে আসছি, যেন আমার পরে ঝামেলা না হয়। দেখেন, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উপরেরটা, উপরেরটা। হ্যাঁ, ইজ একটা ভার্ব। ওকে। ভার্বের আগের পজিশন কার নামে দলিল করা? নাউন, মানে ভার্বের আগের পজিশন মানে সাবজেক্ট পজিশন। সাবজেক্ট পজিশনে কে থাকে? হয় নাউন অথবা প্রোনাউন।
তাহলে দিসটা কি হবে? এর চেহারা দিতে কি নাউনের মতো? না, এটা কার মতো দেখতে? প্রোনাউনের মতো। এটা তাহলে প্রোনাউন। এই প্রোনাউন দ্বারা কি করতেছে? দিস দ্বারা নির্দেশ করতেছে। তাই এটাকে আমরা বলতেছি ভাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এই হলো কাহিনী। এবার নিচে দেখেন সেম জিনিস, এটা একটা সেন্টেন্স, দিস বুক ইজ মাইন। ইজ একটা ভার্ব, ভার্বের আগে যা থাকে সেটা সাবজেক্ট পজিশন। সাবজেক্ট পজিশন কোনটা? দিস বুক, পুরাটা ভাই, পুরাটা, পুরোটা হলো আমার সাবজেক্ট পজিশন। ঠিক আছে, ওকে। এখন আমি পুরোটা সাবজেক্ট পজিশন, তো পুরোটা মিলে আমার হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। কিন্তু বলেন আমি যদি শুধু এখানে দিসের নিচে দাগ দিই, শুধু দিসের নিচে দাগ দিই, এটা কি আমার সাবজেক্ট পজিশন হবে? না ভাই, সাবজেক্ট পজিশন দুটা মিলে যখন শুধু দিসের নিচে দাগ দিলাম তার মানে এটা পার্সেস স্পিচ হয়ে গেল। এখন আইডেন্টিফাই করেন বুক কি? বুক হলো নাউন। নাউনের আগের ওয়ার্ড কি হয়? নাউনের আগের ওয়ার্ড দিস একটা এ ডি জে অ্যাডজেক্টিভ হয়, তাই না? অথবা দিস কাকে নির্দেশ করতেছে? দিস দ্বারা বুককে নির্দেশ করতেছে, নাউন প্রোনাউনকে মডিফাই করতেছে, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। তাই দিসকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি এটা একটা অ্যাডজেক্টিভ। এখন দিস একটা অ্যাডজেক্টিভ, কিন্তু কোন অ্যাডজেক্টিভ? দিস দ্বারা যেহেতু নির্দেশ করতেছে, তাই এটাকে বলতেছি যে ভাই এখানে দিসটা আমার হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ দিস দ্বারা নির্দেশ করতেছে, নির্দেশ করলে ডেমনস্ট্রেটিভ হয়। আর দিস এখানে অ্যাডজেক্টিভ পজিশনে বসে আছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা বলছি না একটা ওয়ার্ড কোন পার্সেস পিস হবে, এটা লিটারালি ডিপেন্ড করবে যে কোন পজিশনে বসে আছে। যদি নাউনের পজিশন হয় তাহলে তো ওই নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ পজিশন হলে সেটা অ্যাডজেক্টিভ হবে। একটা ওয়ার্ড বিভিন্ন জাতের হইতে পারে, দেখেছিলাম না ওয়াটার ইজ এসেনশিয়াল, আই ওয়াটার দ্য গার্ডেন, একবার ভার্ব হচ্ছে একবার নাউন হচ্ছে, এর উপর জিনিসগুলো ডিপেন্ড করে। তো এইখান থেকে আমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো জন্মগ্রহণ করছে। কিছু কিছু প্রোনাউন দেখা যায় যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ প্রোনাউনটা হুট করে অ্যাডজেক্টিভ পজিশনে বসে যায়, তখন তার নাম তো প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না? এবং ওই প্রোনাউন দ্বারা যদি পসেসিভ হয়, ডেমনস্ট্রেটিভ হয়, ইন্টারগেটিভ হয়, ডিস্ট্রিবিউটিভ হয়, তখন জাস্ট নামটা আর কি চেঞ্জ করে নেয়, এই আর কি ব্যাপারটা। যেমন এখানে দেখলেন যে দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট ভুল করে যখন অ্যাডজেক্টিভ পজিশনে বসলো তখন তার নাম হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এইভাবে আমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের জন্মগুলো হয়েছে, যে কিছু কিছু প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেগুলোকে আমি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে থাকি। এগুলো বিস্তারিত আলোচনা আমি আরেকটু পর করবো, যখন আগের স্লাইডে ব্যাক চলে যাব। আপাতত আমি অ্যাডজেক্টিভের মধ্যে আছি, ওকে। তো এটা আপাতত আপনার আইডিয়া এতটুকুই থাক। এখানে আপনি এগুলো একটু এক্সাম্পল গুলো লিখে নেন, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। একটা প্রশ্ন ছিল। শিওর করেন। তো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের জায়গায় যে দিস দ্যাট দোস আছে, এখানে কি ইটও হবে? ইট? না, ইট কখনো ডেমনস্ট্রেটিভ হইতে পারে না। এই কোশ্চেনের উত্তর আমি যখন একটু পর সামনে যাব সেখানে দিব, ক্লাসের মধ্যেই আছে, চিন্তা করিয়েন না। ইট শুধুমাত্র ইমপার্সোনাল হয়। যদি ইট ডেমনস্ট্রেটিভই হইতো তাহলে ইমপার্সোনাল নামে নতুন কিছু জন্মগ্রহণ করতো, ডেমনস্ট্রেটিভের মধ্যে ফালাই দিতাম। চিন্তা তো নাই। একটু পর একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, আমি আসবো, চিন্তা করতে হবে না আপনার। ক্লাস শেষে যদি মনে হয় যে কোনো কিছু বাদ রাখছি তখন কোশ্চেন করেন, বাট এগুলো বাকি থাকবে না। এই ক্লাস 60-70 বার নিচ্ছি আমি, মিনিমাম 60-70 বার। ওকে, যে পয়েন্টে ছিলাম, তো এগুলো একটু এক্সাম্পল সহ লিখে নেন। মাই, হিজ, ইয়োর, দেয়ার, আমি বলে বন্ধ দিচ্ছি, লিখে নেন। ডেমনস্ট্রেটিভের কি? দিস, দ্যাট, দোস। ইন্টারগেটিভের কোনটা? ওই ইন্টারগেটিভ ডাব্লিউএস ওয়ার্ড লিখছি ভাই, হু, হুইস, হোম, হুস, এইগুলো। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো লিখছি? ইচ, এভরি, আইদা, নিদা। এই দুটো উচ্চারণ প্লিজ ভুল করিয়েন না, আইদার নাইদার না, ইদা নাইদা না, ইটস আইদা, নিদা। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আইদা, আই দয় জফল আকারে দা, আইদা। আর নিদা, দন্ত নদিকারে নি, দয় জফল আকারে দা, আইদা, নিদা। এটার ভুল হবে? এই উচ্চারণ প্রোনাউন্সিয়েশন আর কেউ কখনো ভুল করিয়েন না। ওকে, এবার লাস্ট থাকে হলো নিউমেরাল। নিউমেরাল অর্থাৎ সংখ্যাবাচক, সংখ্যা বুঝাবে। সেই নিউমেরাল আবার তিন প্রকার। একটা হলো, লিখে নেন, অর্ডিনাল নাম্বার, ORDINAL, অর্ডিনাল নাম্বার। 2 নাম্বার কার্ডিনাল নাম্বার। 3 নাম্বার মাল্টিপ্লিকেটিভ, মাল্টি, MULTI, মাল্টিপ্লি, PLI প্লি, তারপর CAK, TIV, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, এই 3 ধরনের নাম্বার হয়ে থাকে। এখন পরীক্ষা আসতে পারে কোনটা অর্ডিনাল, কোনটা কার্ডিনাল, কোনটা মাল্টিপ্লিকেটিভ জানতে হবে। ভাই দেখো, ওতে অর্ডার, ORDER, অর্ডার মানে ক্রম, ক্রম থেকে ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো হলো ক্রমবাচক সংখ্যা। তার মানে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হলো আমার অর্ডিনাল নাম্বার। আর জীবনে আই থিঙ্ক ভুল হবে না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওতে অর্ডার, অর্ডার থেকে ক্রম, ক্রম থেকে ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হলো আমাদের অর্ডিনাল নাম্বার।
তো তোমার যদি মুখস্থ করো যে অর্ডিনাল হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে কার্ডিনাল কি হবে? নর্মাল নাম্বার গুলো হবে। নর্মাল নাম্বার কি? 1 2 3 4, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে কার্ডিনাল কোনগুলো? 1 2 3, এগুলো হলো কার্ডিনাল। অর্ডিনাল যদি ক্রমবাচক হয় তাহলে কার্ডিনাল নর্মাল নাম্বার হবে। এইভাবেই তো মনে রাখা যায়, জাস্ট মনে রাখার একটা উপায়। আর মাল্টিপ্লিকেটিভ কি? মাল্টিপ্লিকেটিভ হলো যে যে ওয়ার্ডগুলো একটু বড় সাইজের, বিগ সাইজের, মনে রাখার উপায়, এগুলো মাল্টিপ্লিকেটিভ। সিঙ্গেল, ডাবল, ট্রিপল, টেট্রা, হেক্সা, পেন্টা, অক্টা, ননা, ডেকা, ইটসিট্রা ইটসিট্রা, যেগুলো আর কি আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এই যে ওয়ার্ড গুলো আছে যেগুলো জটিল বড় বড় ওয়ার্ড, এগুলোকে আসলে মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলা হয়ে থাকে। ওকে, এই হলো আপনার নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মোটামুটি এতটুকুই, কিন্তু আমি আপনাকে এখানে নিয়ে আসছি হলো পার্সন চেনানোর জন্য। পার্সন এর আগে আমি আপনাকে চেনাইছিলাম, আজকে আমি আপনাকে আরো ভালো করে চেনাবো। প্রথমত ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি কি হয় বাবা? আই, উই, তাই তো? আর কিছু হয়? হয় না। সেকেন্ড পার্সন কি? ওয়াই ও ইউ। থার্ড পার্সন কি? হি, শি, দে, আর যে কোনো নাম, যে কোনো নাম, রহিম, করিম, জরিনা, সকিনা, এটসেট্রা এটসেট্রা, যে কোনো নাম থার্ড পার্সন। যে কোনো নাম থার্ড পার্সন, এইভাবে হয়ে থাকে। এখন ভাই, এই যে পার্সন গুলোর মধ্যে ট্রানজেকশন আছে তোমার জানতে হবে না? ট্রানজেকশন ছাড়া কিছু পারবা? ভয়েস চেঞ্জ পারবা? ন্যারেশন পারবা? কিছুই তো হবে না ট্রানজেকশন গুলো ছাড়া। ট্রানজেকশন জানতে হবে না? হবে। তো ট্রানজেকশনের দিকে তাকাও। এই পার্সনের ট্রানজেকশন ভাই 5 রকম। কি কি বলো তো? সাবজেক্ট, অবজেক্ট, তারপরে আমি যেটা বলতে সেটা লেখো। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর লেখো পসেসিভ প্রোনাউন, পিও ডাবল এস, পসেসিভ প্রোনাউন ও ইউএন, তারপর শুধুমাত্র রিফ্লেক্সিভ, আর ই এফ এল ই এক্স আই ভিই। লিখছো এই কয়টা? লিখে নাও। সাবজেক্ট, অবজেক্ট, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, আর এটা কি? আর এটা হলো রিফ্লেক্সিভ। মনে থাকবে? এটা একদম সিকোয়েন্স করে ঠাড়া মুখস্থ রাখতে হবে, মানে তুমি তোমার ব্রেন কাজ করার আগে যেন মুখ দিয়ে উত্তর বের হয়ে যায়। সহজ কথা একেবারে। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। আমি চোখ বন্ধ করলে এগুলো ভাসে আমার চোখের সামনে। তাহলে আমার সবগুলোর এই 5টা রূপ জানতে হবে, না হলে আমি সামনে আগে কোনো লাভ নাই আমার। ওকে, দেখো, ফার্স্ট পার্সন দিয়ে শুরু করি, আই আর উই দিয়ে শুরু করি। আই হলো সাবজেক্ট, এর অবজেক্ট ফ্রম কি? মি। অ্যাডজেক্টিভ ফ্রম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম কি? পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম হলো মাই। পসেসিভ প্রোনাউন ফ্রম কি? মাইন। রিফ্লেক্সিভ ফ্রম কি? মাইসেলফ। আই, মি, মাই, মাইন, মাইসেলফ, ঠাড়া মুখস্থ থাকবে একদম। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। আর কি? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। একদম ঠাড়া, একদম এগুলো যেন মুখস্থ থাকে। মানে আপনি যেন চোখ বন্ধ করে অনুমান করতে পারেন মাইন 4 নাম্বার আছে, তার মানে পসেসিভ প্রোনাউন ওইটা। একদম চোখ বন্ধ করে যেন এটা অনুমান হয়ে যায়। ওকে, কেমনে মুখস্থ করবেন আপনার ইচ্ছা। এটা ক্লাস 2-তে যখন একটা বাচ্চা অ্যাডমিশনের জন্য কোচিং করে তখন তাকে পড়ানো হয়। সো আই ডোন্ট থিঙ্ক সেটা মনে রাখা আপনার জন্য কঠিন কোনো ব্যাপার না। এবার দেখেন ফার্স্ট পার্সনের প্লুরালেরটা, অর্থাৎ উই এরটা দেখেন। উই, আস, আওয়ার, আওয়ার্স। এক্স্যাক্টলি, ঝামেলা এখানেই। ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ কি দেখো তো? পসেসিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার, আর পসেসিভ প্রোনাউনটা আওয়ার্স। ব্রো, একটা এস যুক্ত হয়েছে, খেয়াল করছো? ওকে, এটা যেন ভুল করিও না, আমি তোমাকে আগেই মার্ক করে দিলাম। আর রিফ্লেক্সিভ ফর্মটা কি? রিফ্লেক্সিভ ফর্মটা হলো আওয়ার সেলফস। কেউ কি আমরা বলতে পারবো মায়ের সাথে সেলফ হইলো কিন্তু আওয়ারের সাথে সেলফস হইলো কেন? ACLVES, কারণ কি? ওই যে সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল। মাই আমার একজনকে বোঝাচ্ছে, তাই সেলফ হইছে। আওয়ার অনেকজনকে বোঝাচ্ছে, তাই সেলফ হইছে। তুমি বলতে পারো ভাইয়া আই তো আনা, আই তো প্লুরাল বুঝাই, অনেক কথাবার্তা বলছিলেন, মাই সিঙ্গুলার কেন বলেছেন? ভাই ওইটা তোরে আমি বলছিলাম আই অ্যালফাবেটের ক্ষেত্রে, আমি কি তোরে মাই অ্যালফাবেটের ক্ষেত্রে বলছি? মাই নামে আরবিতে কোনো অ্যালফাবেট আছে? আজব কথাবার্তা। আরবিতে অ্যালফাবেট আছে আই, মানে আই, আই আসছে আরবি হরফ আনা থেকে, রাইট? আনা মানে এক, কাজ করে প্লুরালের মতো। তো তুমি যত কাহিনী করার আই নিয়ে করবা, মায়ের সাথে ঝামেলা কেন লাগাইছো? হ্যাঁ, মাই মানে আমার, একজনের বুঝাচ্ছে, তাই এর সাথে সেলফ সিঙ্গুলার বসছে। আওয়ার মানে আমাদের, অনেকজনের বুঝাচ্ছে, তাই এখানে সেলফ, ACLVES, সেলফ প্লুরাল বুঝাচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এত পেঁচানোর তো দরকার নেই। তাহলে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ক্লিয়ার করছি। আই, মি, মাইন, মাইন, মাই, আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, এস যুক্ত, তারপর আওয়ার সেলফস, নট সেলফ, ইটস সেলফস। এই দুটো যেন কারো ভুল না হয়। ওকে, নেক্সটে চলে আসেন। এরপর আমরা আসবো 3 নম্বরে। 3 নম্বরে কার ক্ষেত্রে আছে? ইউ এর ক্ষেত্রে আছে। ইউ মানে তো আমরা জানি তুমি হয়, ইউ মানে তোমরাও হয়।
ইউ মানে কিন্তু দুটাই হয়, ওকে ফাইন, দুটাই হয়, ভালো। তো আমি জেনে এটা কি করব, দাঁড়ান, আপনি জেনে কি করবেন আমি আপনাকে বলতেছি। এইদিকে আসেন, তাকান, ইউ দিয়ে এবার শুরু করি। ইউ এর সাবজেক্টিভ ফর্ম কি? ইউ। অবজেক্টিভ ফর্ম ইউ। অ্যাডজেক্টিভ ফর্ম ইয়োর। প্রোনাউন ফর্ম কি? ইয়োরস, ব্রো। ইউ, ইউ, ইয়োর, ইয়োরস। আর রিফ্লেক্সিভ ফর্ম কি? দুইটা, একটা হলো ইয়োর সেলফ, ওয়াই ও ইউ আর, ইয়োর এস ই এল এফ, সেলফ। আরেকটা কি? সেলফস, ওয়াই ও ইউ আর এস ই এল ভি ই এস। তার মানে কি, যখন ইয়োর সেলফ তখন একজন, আর যখন ইয়োর সেলফস তখন অনেকজন, অনেকজন, বহু মানুষ, প্লুরাল বোঝাচ্ছে। এইটা বোঝানোর জন্য সেলফও হয়, সেলফসও হয়। আশা করি তুমি বুঝতে পারছো। এবার তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া ভাইয়া ইউ এর সাবজেক্টিভ ফ্রম ইউ, অবজেক্টিভ ফ্রম ইউ, তাহলে তো ভাই আমি ঝামেলায় পড়ছি। কি ঝামেলায় পড়ছো? আম, ভাইয়া কখন সাবজেক্ট হবে, কখন অবজেক্ট হবে? আল্লাহ রে, সাবজেক্ট পজিশনে বসলো সাবজেক্ট, অবজেক্ট পজিশনে বসলো অবজেক্ট। দেখাই দিব, দেখো, দেখাই দি। ইউ আর বিউটিফুল। আচ্ছা, বিউটিফুল লেখার কি দরকার? আগলি, ইউজিএল ওয়াই, ইউ আর আগলি, রাইট। ইউ কোন পজিশনে বসছে? সাবজেক্ট পজিশনে, তাহলে ইউ এখানে কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্মে আছে। এবার লেখো, আই লাভ, লাভ লিখে কি করবা? হেট লেখো, আই হেট ইউ। ওকে, এবার আই হেট, আমি ঘৃণা করি। আই মানে আমি, হেট মানে ঘৃণা করি, টার্গেট করা শেষ। আমি কাকে ঘৃণা করি? ইউ, তোমাকে ঘৃণা করি। ইউ কোন পজিশনে আছে? অবজেক্ট পজিশনে আছে, তাহলে ইউ এখানে কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। আশা করি ইউ কখন সাবজেক্টিভ ফর্ম কখন অবজেক্টিভ ফর্ম এটা নিয়ে আপনার জীবনে কখনো ঝামেলা হবে না। নেক্সট। আচ্ছা, আমি এখানে একটু ঠিক করে নিই যেন আমাদের সুবিধা হয়, এটা ঝামেলা করতেছে দেখতেছে, দাঁড়ান। এটা আমি ডিরেক্ট কেটে দিয়ে লিখে দিই যেন আপনার কখনো ভুল না করেন, ওকে? সাবজেক্ট অবজেক্ট, এটা হলো আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ, পি ও ডাবল এস ই ডাবল এস আই ভি ই, অ্যাডজেক্টিভ, এ ডি জে। আর এটা কি? পসেসিভ প্রোনাউন, পি ও ডাবল এস ই ডাবল এস আই ভি ই পি আর ও এন ও ইউ এন। ওকে, এই দুইটা আপনার কখনো ভুল করিয়েন না। ফাইন, আমরা এটা পয়েন্টার নিয়ে নিলাম। ওকে ফাইন, এখন আমরা এই পয়েন্টে আসি। তো যেখানে ছিলাম, এবার দেখেন ইউএরটা শেষ করে দিছি, তার মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন শেষ, তখন থার্ড পার্সন শুধু বাকি আছে। দেখেন, হি হলো সাবজেক্ট, অবজেক্ট ফ্রম কি? হিম। আপনাকে কিন্তু আমি এখনই মুখস্থ করাচ্ছি, না হলে বলতাম বাসায় ইজাব্বে করে নিও, নো, এখনই মুখস্থ করতে হবে, বাসায় আপনারা এগুলো পড়বেন না আমি জানি। হি, হি হলো সাবজেক্ট, অবজেক্ট ফ্রম হিম। পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম কি? হিস। পসেসিভ প্রোনাউন ফ্রম কি? এটাও হিস। পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রমও হিস, পসেসিভ প্রোনাউন ফ্রমও হিস। বুঝা যায়? দুটাই সেম সেম। তাহলে আপনি ঝামেলা কিভাবে এড়াবেন আমি আপনাকে বলে দিচ্ছি, সমস্যা নাই, কারণ না। হি, হিম, হিস, হিস, হিমসেলফ। ভাই প্লিজ দোহাই লাগে, এটা হিস সেলফ না, ওকে? এটা হিস সেলফ না, এটা কি? হিমসেলফ। রিফ্লেক্সিভ ফর্ম কি হয়? হির, হিমসেলফ হয়, হিস সেলফ কিন্তু হয় না, এগুলো ভুল করা যাবে না। ওকে, এবার তাহলে তোমার কোশ্চেন, ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভও হিস, পসেসিভ প্রোনাউনও হিস, এই দুটো আমাকে একটু বুঝাই দেন কোনটা কখন কি হবে। ওকে, লেখেন, আই অ্যাম হিস। একটা এক্সাম্পল দেওয়া যাক। উম, আমি যদি ব্যাকে টানি, ওকে, লেখেন, আই অ্যাম হার লিখতে হবে, আমি তো ছেলে, সরি। আই অ্যাম হার। আচ্ছা, হার লিখে তো কাজ নাই, হিজ নিয়ে তো এখানে কাহিনী হয়েছে। আচ্ছা ঠিক আছে, হিজই লেখেন, কি আর করার। আই মানে ধরেন একটা মেয়ে, একটা আই মানে কে? মেয়ে, ময়কার মেয়ে, অন্তস্থায়ীকার এ, মেয়ে। তো লেখেন, আই অ্যাম হিজ। ওকে, আমি সেন্টেন্সটা শেষ করে দিলাম, আপনি এখন বুঝেন ভালো করে। আরেকটা লিখবো হলো, আই অ্যাম হিজ জিএফ, গার্লফ্রেন্ড। গুড ফ্রেন্ড ভাবেন, গার্লফ্রেন্ড কেন ভাবতে হবে? মাইন্ড নষ্ট, নষ্ট মাইন্ড হলে যা হয় আর কি। যাই হোক, দেখেন, সো আমি যখন বলতেছি শুধুমাত্র আই অ্যাম হিজ, হিজ এখানে একা একা আছে না? আপনি বলেন তো, অবজেক্ট পজিশনে হিজ একা একা আছে না? হ্যাঁ, তাহলে এই হিজকে আপনি কি বলবেন? এটা হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে, কমন সেন্সের ব্যাপার। তো এটা কি দেখতে নাউনের মতো? না, তাহলে এটা কার মতো দেখতে? প্রোনাউনের মতো। তাহলে এটা আপনি বলেন যে পসেসিভ প্রোনাউন, পিও ডাবল এস ই ডাবল এস আই ভি, পসেসিভ, পি আর ও, প্রোনাউন। ওকে, এবার দেখেন, আই এম হিজ গার্লফ্রেন্ড, সরি গুড ফ্রেন্ড, রাইট। এই গুড ফ্রেন্ডটা কি? নাউন। নাউনের আগের word কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাহলে হিজ এখানে আপনি কি বলবেন? এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পিও ডাবল এস এ বি জে। এইভাবে আপনি এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েশন বের করবেন, এই যে হিজ, হিজ। আরেকবার একটু বলেন। আচ্ছা দেখেন, প্রথমটা হলো আই এম হিজ, আমি তার, এটা বলতেছে। ওকে, হিজ কোন পজিশনে আছে? অবজেক্ট পজিশনে। এখন হিজ যদি অবজেক্ট পজিশনে থাকে, অবজেক্ট পজিশন কার নামে দলিল করা? নাউন অথবা প্রোনাউনের নামে দলিল করা। তাহলে হিজের চেহারা কি নাউনের মতো? না।
কার মতো? প্রোনাউনের মতো। এবং হিজ দ্বারা কি বোঝায়? হিজ অধিকার বোঝায়। তাই বললাম এটা একটা প্রোনাউন, এবং যেহেতু অধিকার বোঝাচ্ছে তাই এটা হলো পসেসিভ। দুটা মিলে কি দাঁড়াইলো? পসেসিভ প্রোনাউন। নিচে এসে কি বললাম? আই এম হিজ গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ড হলো নাউন, নাউনের আগে পৃথিবী উল্টা গেলে একটা অ্যাজেক্টিভ হয়। তাহলে হিজ এখানে কি হচ্ছে? হিজ এখানে একটা অ্যাজেক্টিভ, এবং হিজ দ্বারা অধিকার বোঝায়, হিজ মানে তার। তাই এর আগে একটা কি লাগাই দিলাম? পসেসিভ, ইও ডাবল এস, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই আর কি। অ্যাডজেক্টিভ পজিশনে যদি বসে তাহলে অ্যাডজেক্টিভ, নাউন পজিশনে বসলে নাউন। আর যেহেতু অধিকার বোঝাচ্ছে, অধিকার বুঝালে পসেসিভ হয়। এই আর কি আপনার, যে হিজ কখন পসেসিভ অ্যাডজেক্টিভ, হিজ কখন পসেসিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ পজিশনে বসলে পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন পজিশনে অর্থাৎ অবজেক্ট পজিশনে বসলে পসেসিভ প্রোনাউন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবকিছু পজিশনের উপর। আর প্রথম ক্লাসের যে বেসিক আছে সেই ক্লাসের উপর আজকের ক্লাসটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। এই তো একটুক হলো আমাদের হিজের ব্যাখ্যা। দুটো যখন সেম সেম হয়ে যাচ্ছে তখন আমরা সেম সেম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। নেক্সট আসেন। এরপর আমরা যদি চলে আসি শির ক্ষেত্রে, শি হলো সাবজেক্ট অবজেক্ট ফ্রম হার, পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম হার। দুটার মধ্যে ঝামেলা লাগাইছে, দেখছেন কি একটা ঝামেলা না? সাবজেক্ট পজিশন, সাবজেক্ট হলো শি, অবজেক্ট হার, অ্যাডজেক্টিভ ও হার। পসেসিভ প্রোনাউন কি? হার্স, এস যুক্ত হার্স, এটা হলো পসেসিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ ফ্রম কি? হার সেলফ। ওকে, ফাইন। এখন ভাইয়া এই হার অবজেক্ট হয়, হার পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। ভাই সেম জিনিস। দেখো না, আই হেট হার, আই হেট, আমি ঘৃণা করি। কাকে ঘৃণা করি? হার, আমি তাকে ঘৃণা করি। অবজেক্ট পজিশনে হার একা একা আছে, তাই না? হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে তুমি এটাকে কি লিখবা? শুধুমাত্র অবজেক্ট লিখবা। এবার আমি যদি লিখি যে আই হেট হার বয়ফ্রেন্ড, আমি তার বয়ফ্রেন্ডকে ঘৃণা করি, রাইট? এই যে বয়ফ্রেন্ড হলো নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হয়? নাউনের আগের ওয়ার্ড হলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে হার একটা কি হবে? হার একটা অ্যাডজেক্টিভ হবে। হার মানে কি? তার অধিকার বোঝাচ্ছে। তখন এই হারটা হয়ে যাবে হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। সব কিছু পজিশনের উপর ডিপেন্ড করে ভাই, আর কিচ্ছু না। পজিশন জাস্ট, অবজেক্ট পজিশন, অ্যাডজেক্টিভ পজিশন, এর উপর ভিত্তি করে তোমার নামগুলো চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো যারা যেহেতু যেহেতু অধিকার বুঝেছে তাই এগুলোর নাম হলো পসেসিভ। পসেসিভ মানে অধিকার বোঝায়। এইভাবে আর কি মনে রাখতে হয়। সো আমরা হারের ব্যাখ্যাটাও ক্লিয়ার করলাম। এবার দে, দে হলো সাবজেক্ট, অবজেক্ট হলো দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পসেসিভ প্রোনাউন দেয়ার্স, এস যুক্ত। আর রিফ্লেক্সিভ ফর্ম কি? দেমসেলস। বাই, এটা দেয়ার সেলস না, ওকে? এটা কি? দেমসেলস। ভুল হবে কখনো? না, এটা দেমসেলস, দেয়ার সেলস না। এটা হলো দেমসেলস, এটা কেউ ভুল করবেন না। দের রিফ্লেক্সিভ ফর্ম কি? দেমসেলস। তাহলে আমি আপনাদের এই পার্সনের মধ্যে যে ইন্টারনাল কনভার্সন, ট্রানজিকশন, পরিবর্তন, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন রিফ্লেক্সিভ, সবগুলো কিন্তু শিখাই দিলাম। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, এই যে করিম, যাহা সাবজেক্ট তাহাই অবজেক্ট, এটা আপনি জানেন আমিও জানি। এখন করিমের তো আমি ভাই করিম সেলফ বলতে পারবো না, না। করিমের ওই সাবজেক্ট অবজেক্ট পর্যন্তই শেষ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের। এগুলোর পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ এইগুলো ফর্ম আর হয় না। এই থার্ড পার্সন সিঙ্গুলারের সাবজেক্ট আর অবজেক্ট পর্যন্তই শেষ। এই পর্যন্ত আমি শিখাইলাম। তাহলে আপনার কি মনে হয় এটা আমি আপনাকে কেন শিখাইলাম? দেখেন, পৃথিবীতে পসেসিভ অ্যাডজেক্টিভের সংখ্যা নির্দিষ্ট, পসেসিভ প্রোনাউনের সংখ্যাও নির্দিষ্ট। এই যে এখানে যতগুলা পার্সন আছে না, পৃথিবীতে শুধুমাত্র এই কয়টাই পসেসিভ প্রোনাউন আছে। এখন যারা ওই যে ভাল লাগতেছিল না ভাইয়া, পজিশন দিয়ে শিখাইলেন, ভাল লাগতেছিল না, মুখস্থ করেন। এই দেখেন, পৃথিবীতে যেই কয়টা পার্সন আছে ওই কয়টারই শুধুমাত্র পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো সবগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা পৃথিবী উল্টা এগুলো সত্য। এইরকম আর কি ব্যাপারটা। আর এখানে দেখেন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স, এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো হলো আমাদের পসেসিভ প্রোনাউন। অর্থাৎ সহজভাবে মনে রাখার উপায় কি? এস যুক্ত জিনিস, এস যুক্ত জিনিসগুলো পসেসিভ প্রোনাউন। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হিজ কিন্তু দুটাই সেম সেম। এটা নিয়ে কিন্তু বড় কোশ্চিন আসে। হিজ দুটাই সেম, হিজ একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ, একই সাথে পসেসিভ প্রোনাউন, দুটাই হয়। কেন হয় ভাই? যারা গ্রামার ভাষা বিজ্ঞানী তারা কেন বানাইছে তাদের যে জিজ্ঞাসা করো, আমারে করো কেন? তো কেন হয় এটা কোশ্চিন না, হয় পরীক্ষায় আসে, আমরা পারি, আমরা বুঝি। এটাই হলো আমাদের কাছে মেইন ব্যাপার। তাহলে এই স্লাইড থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার কি? এই যে এখানে হিজ একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ, একই সাথে পসেসিভ প্রোনাউন, এবং পৃথিবীতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন নির্দিষ্ট। এই যে এই কয়টা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এই কয়টা হলো পসেসিভ প্রোনাউন। আমি তোমাকে জানি প্রোনাউনের কিসের ফর্ম পড়াচ্ছিলাম? পসেসিভ প্রোনাউন। ঠিক, শুধুমাত্র এইটা বোঝানোর জন্য এত কাহিনী করলাম। কত ঘন্টা? 1 ঘন্টা। বলছিলাম না 45 মিনিট লাগবে। চলো এখন আমরা আগে চলে যাই। তার মানে তুমি এখানে প্রমাণ পাইলা এই পসেসিভ প্রোনাউন হলো এইগুলা, যেন তোমার আর চিনতে কখনো অসুবিধা না হয়। চলো এখন আগে থেকে ঘুরে আসি। আমরা ছিলাম এইখানে না? এবার 3 নম্বর এক্সাম্পল পড়াবো তোমার। কেন পড়াইনি এটা তো আমি জানি না। দেখো, এই যে মাইন কি পড়াচ্ছিলা? হ্যাঁ,
মাই কি হয় চোখ বন্ধ করে? অ্যাডজেক্টিভ। কোন পজিশনে আছে? অ্যাডজেক্টিভ পজিশনেও আছে। শেষ। মাইন্ড কি শিখে আসলা? পসেসিভ প্রোনাউন। এই দেখো পসেসিভ প্রোনাউন মুখস্থ বিদ্যার উপর চলতেছে আর পজিশনের উপর চলতেছে। তারপর ইয়ার্স, মাই কার ইজ বেটার দেন ইয়ার্স, এস যুক্ত জিনিস কি হয় বাবা? পসেসিভ প্রোনাউন। তুমি কি ভুলে গেলা? ভুলে যাওয়া চলবে না। এই হলো ব্যাপার। এখন এখানে একটা ঝামেলা আছে। আপনার পসেসিভ প্রোনাউন থেকে কোশ্চেন কেমনে করা হয় বলি। আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই, দেখেন, বলেন এইটা ঠিক আছে কিনা। আমি আগে লিখবো। ওকে, মাই কার ইজ বেটার দেন, বেটার দেন, আর কারের সাথে কারের তুলনা করতে হবে তো। উম, আচ্ছা, মাই কার ইজ বেটার দেন ইয়োর, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে এই সেন্টেন্সটা বলেন তো? মাই কার ইজ বেটার দেন, ভাইয়া ভুল আছে, ভুল আছে, এটা ভুল আছে। ইয়োরস হবে yours হবে, Your yours হবে। ইয়োরস হবে, এটাই তো বা জানতে। ইয়োর কার। ওকে ঠিক আছে, আপু উত্তর অলরেডি বলে দিছে। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা ইংলিশের না, পুরা পৃথিবীর ইউনিভার্সাল রুলস যে কম্পেয়ার সমানে সমানে করতে হয়। ভাই, তুমি গাড়ির সাথে গাড়ির তুলনা করবা, মানুষের সাথে মানুষের তুলনা করবা, গাধার সাথে একটা মানুষ মানে জীবনের সাথে জীবন আছে এমন কারো তুলনা করো, জড় বস্তুর সাথে জড় বস্তুর তুলনা করো। আমি যদি বলি যে আমার গাড়ি তোমার চেয়ে ভালো, কেমন একটা অকওয়ার্ড শোনাইলো না? গাড়ির নাই জীবন, আর তুমি হলো মানুষ, তাহলে মানুষের সাথে গাড়ির তুলনা কেমন একটা অকওয়ার্ড ব্যাপার না? চিন্তা করে দেখেন তো। তো আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে কম্পেয়ারটা সমানে সমানে হয়। পৃথিবীতে যেখানেই করেন না কম্পেয়ার, আপনি সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো জায়গায় কম্পেয়ার যখন করবেন, তুলনা যখন করবেন, সমানে সমানে করতে হয়। তার মানে কি, গাড়ি একটা বস্তুবাচক ওয়ার্ড ভাই, বস্তুবাচক ওয়ার্ডের সাথে বস্তুবাচক ওয়ার্ডের তুলনা হবে। তো মাই কার ইজ বেটার দ্যান ইয়োর, আমার গাড়ি তোমার চেয়ে ভালো, কেমন একটা অকওয়ার্ড হইলো না? ব্যক্তির সাথে বস্তুর তুলনা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা ভুল। তাহলে এখানে আমি কি লিখবো? CAR, কার লিখবো। এবার দেখো, ঠিক আছে, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর কার। অথবা কারের পরিবর্তে তুমি যদি লিখতে চাও যে বাইসাইকেল, BYCYCLE, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর বাইসাইকেল, তাও হবে। কারণ কি, তাই বস্তুর সাথে বস্তুর তুলনা হয়েছে। তুমি যদি বলো মাই কার ইজ বেটার দ্যান ইয়োর, তারপর ফুল স্টপ মারো, তাহলে তো ব্যক্তির সাথে বস্তুর তুলনা হইলো না, এটা ভুল হয়ে গেল। ওকে, তো আমাদের ব্যাপারটা হইলো যে, যেটা বলতে চাচ্ছিলাম, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর্স, এই ইয়োর্স জিনিসটা কি? পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের মধ্যে কি হিডেন থাকে জানেন? দুটা জিনিস, একটা হলো ইয়োর, আর একটা কি হিডেন থাকে? প্রথমে যার সাথে তুলনা করতেছে, কিসের সাথে? গাড়ির সাথে। লেখেন কার। এই হলো আমাদের ব্যাপার। তাহলে এই সেন্টেন্স আপনার দুই ভাবে লিখতে হবে। হয় লিখতে হবে মাই কার ইজ বেটার দ্যান ইয়োর্স, তখন আমরা বুঝে নিব ইয়োর্স এর মধ্যে ইয়োর তো আছেই, সাথে আগে কিসের সাথে তুলনা করতেছে? কার, সেই কারটাও এর মধ্যে আছে। ওকে, এটা হলো পসেসিভ প্রোনাউন। অর্থাৎ পসেসিভ প্রোনাউনের দুটো জিনিস হিডেন থাকে, ইয়োর তো থাকবেই এবং আগের যার সাথে কম্পেয়ার করতেছে সেটাও হিডেন থাকবে। তাহলে মাই কার ইজ বেটার দ্যান ইয়োর্স, আমার কার তোমার ওইটার চেয়ে, অর্থাৎ তোমার কারের চেয়ে ভালো, তুলনা কিন্তু সমানে সমানে হয়েছে। অথবা আপনি যদি পসেসিভ প্রোনাউন না লেখেন, তাহলে আপনার পুরোটা ভেঙে লিখতে হবে, মাই কার ইজ বেটার দেন ইয়োর কার, যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার তুলনাটা সমানে সমানে হয়েছে। ওকে, এই হলো কোশ্চেন। পরীক্ষায় তাহলে কিভাবে আসবে? এই যে এখানে মাই কার ইজ বেটার দেন ড্যাশ অপশন দিবে, শুধুমাত্র ইয়োর দেবে, তারপর ইয়োরস কার্ড দেবে, তারপর ইয়োর কার্ড দেবে। আচ্ছা, আমি আপনাকে অপশনটা দিয়েই দিই। ধরেন এইটা হলো আপনার কোশ্চেন, এখানে ড্যাশ দিচ্ছে, ওকে, এখানে কিছু নাই। আমি আপনাকে চারটা অপশন দিচ্ছি। একটা হলো ইয়োরস কার্ড, YOURS, ইয়োরস কার্ড। আপনাকে ঝামেলা করার জন্য কি করবে জানেন? 2 নম্বরে একটা অ্যাপোস্ট্রফি দিবে, YOURS, ইয়োরস কার্ড। কিভাবে আপনার এটা ঘুরাই দিবে। 3 নাম্বার দিবে হলো YOUR, আর 4 নাম্বার দেবে হলো YOURS। এই হলো চারটা অপশন। আপনি কোন দিকে যাবেন? দেখছেন কিভাবে আপনার ঝামেলাটা ধরাই দিবে? আপনি ভাববেন তাহলে 1 আর 2 এর মধ্যে অ্যাপোস্ট্রোফি আছে যে নাই? 1 আর 2 এর মধ্যে ঝামেলা তোমার বলছে, তুমি জানো না যে তুমি যদি মাই কার ইজ বেটার দ্যান ইয়োর বলো, তাহলে কম্পেয়ার মানুষের সাথে গাড়ির হচ্ছে, ভুল। তুমি যদি বলো মাই কার ইজ বেটার দ্যান ইয়োরস কার, ভাই ইয়োরস এর মধ্যেই তো এই কারটা হিডেন আছে, ইয়োরস তো পসেসিভ প্রোনাউন, আবার কার কেন লিখছো? ভুল। এখানে কি লিখছে আবার? মাই কার ইজ বেটার দ্যান ইয়োরস কার, এখানে তো অ্যাপোস্ট্রোফি এস, আল্লাহ, অ্যাপোস্ট্রোফি এস মানে ইজ। মাই কার ইজ বেটার দ্যান ইয়োর ইজ কার, কি হইলো? এটাও কোনো মিনিং হইলো না, নষ্ট। 4 নাম্বারটা কি আছে? মাই কার ইজ বেটার দ্যান ইয়োরস, হ্যাঁ, ইয়োরস হলো পসেসিভ প্রোনাউন, আর পসেসিভ প্রোনাউনের মধ্যে কি হিডেন থাকে এই এসটার মধ্যে?
আগে যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা হিডেন থাকে, তার মানে ইয়োরস এর মধ্যে কি হিডেন আছে? ইয়োর কার, ইয়োর কার। এইটা হলো আপনার অ্যাডমিশন কোশ্চেন, কিন্তু সহজ স্টেজের কোশ্চেন। আপনাকে তো এই কোশ্চেন দিবে না, আপনাকে কোন কোশ্চেন দিবে? হিজ দিয়ে ঝামেলা লাগাবে। হিজের কথা মনে আছে? একই সাথে পসেসিভ প্রোনাউন হয়, একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। একটু আগে দেখাই নিয়ে আসলাম, কাহিনী করাই দিয়ে আসলাম। এবার দেখেন, মাই কার ইজ, বলেন ঠিক আছে কিনা? মাই কার ইজ বেটার দেন হিজ। বলেন সেন্টেন্সটা ঠিক আছে নাকি ভুল আছে? মাই কার, ভাইয়া ঠিক আছে। কেন ঠিক আছে? হিজ একই সাথে কি কি হইতে পারে? একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার একই সাথে পসেসিভ প্রোনাউনও হইতে পারে। তো যদি এখানে হিজ দিয়ে যুক্ত সেন্টেন্সটা শেষ করে দিছে, তাহলে ধরেন হিজ এখানে পসেসিভ প্রোনাউন, তার মানে হিজের মধ্যে কি হিডেন আছে? হিজে কার কথাটাও হিডেন আছে। মাই কার ইজ বেটার দেন হিজ কার। ঝামেলাটা এখানেই লাগবে। আপনার ভর্তি পরীক্ষায় এটা আসবে যে মাই কার ইজ বেটার দেন হিজ, বলবে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এরকম করে কোশ্চেন ছুড়ে দেবে। তারপর বলবে যে মাই কার ইজ বেটার দেন, এরকম করে অপশন দিবে হলো চারটা। একটা অপশনে দিবে হলো এইচ আই এস হিজ, 2 নম্বর অপশনে দিবে যে এইচ আই এস অ্যাপোস্ট্রোপি এস, এমন কিছু দিবে। 3 নম্বরে দিবে যে হিজ কার্স, সি আর এস কার্স। আর 4 নম্বরে দিবে যে মাই কার ইজ বেটার দেন দেম, THEM দেম, এরকম দিবে। তুমি তো ঝামেলায় পড়বা, কি ঝামেলায় পড়বা? হ্যাঁ মাই কার ইজ বেটার দেন হিজ কার্স, হ্যাঁ এস হোক, সমস্যা নাই, তোমার বলছে এস কই থেকে আসবে? হ্যাঁ তুমি জানো না হিজ একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন হয়? তার মানে এখানে হিসেস হবে না, হিজ কার্স তো জীবনেও হবে না। হিজের পর শুধু কার হইলে তাও হইতো। এস কেন দিছো? হ্যাঁ কই থেকে দিছো? দেম তো আরো হবে না, দেম হলো ব্যক্তিবাচক ওয়ার্ড। তাহলে কি দিতে হবে? মাই কার ইজ বেটার দেন হিজ। তখন তোমার ধরে নিতে হবে এই হিজটাই এখানে আমার পসেসিভ প্রোনাউন। কেন? যারা ভুলে গেছো তাদের জন্য আগের স্লাইডে আমরা একটা ট্যুর দিয়ে আসি, চলো। যেই জিনিস আমি শিখাই দিলাম, যেটা ঝামেলা হবে আমি জানি, এই যে এইখানে তাকাও, এই যে শিখাই দিলাম হিজ ওয়ার্ডটা একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ, হিজ ওয়ার্ডটা একই সাথে পসেসিভ প্রোনাউন। তারপরে একটা এক্সাম্পল দিলাম যে আই অ্যাম হিজ গার্লফ্রেন্ড, এরকম করে দিলাম দিলাম তারপর বললাম যে, তারপর শুধু বললাম যে আই অ্যাম হিজ, শুধুমাত্র হিজ। তারপর তোমাকে বলা হইলো যে ভাই এই যে হিজ গার্লফ্রেন্ড, হিজ এখানে কি? এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে শুধুমাত্র হিজ আছে, এটা কি? বলা হলো ভাই এটা তোমার পসেসিভ প্রোনাউন, তুমি কি ভুলে গেছো? ভুলে যাওয়ার তো কথা না। তো এই হলো ব্যাপার, ওখানে এইভাবে জিনিসটা কাজ করতেছে। তো চলো আগের স্লাইডে ব্যাক চলে যাই। এই হলো আমাদের পসেসিভ প্রোনাউনের কাহিনী, যেটা আমি 2 মিনিটে পড়তে পারতাম, বাট 2 মিনিটের জায়গায় 1 ঘন্টা পসেসিভ প্রোনাউনে নিয়ে নিল। কি করব, করার কিছু নাই। কারণ আপনার অ্যাডমিশনে আমি যেই কোশ্চেন হিজ দিয়ে টাচ করলাম এটা আসবে, যদি কঠিন করতে চাই। মানে এটা যেহেতু ফাউন্ডেশন কোর্স, ফাউন্ডেশন থেকেই জানেন ক্ষতি তো নাই, তাই না? এখনো 1.5 ঘন্টার মতো লাগবে শেষ করতে, চলেন সামনের দিকে আগাই। নেক্সট, তোর মিল না অফ করা ছিল? মিল আছে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কোথায় চলে আসবো? ডেমনস্ট্রেটিভে চলে আসবো। এক শাটল ট্রেন যাচ্ছে, নেক্সট বার ছবিতে চান্স পাইলে এই ট্রেনে চড়তে পারবেন, হ্যাঁ? তো যাই হোক, সরি ফর দ্যাট, আমি নিজেই কোলাপস হয়ে গেছি। ডেমনস্ট্রেটিভ, একজন একটা কোশ্চেন করছিল, ভাইয়া ইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইতে পারে না? আমি বলছিলাম দাঁড়ান না আসি, উত্তর দিব তো, চিন্তা করেন কেন। ওকে, এখানে দেখেন তো কি বলতেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতেছে যে কোনো কিছুকে নির্দেশ করলে তখন সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। পয়েন্টের দিকে ফোকাস করেন। এখানে কোনো কিছুকে নির্দেশ করবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? কোনো কিছুকে নির্দেশ করবে, অর্থাৎ যে কোনো, কোনো বলতে যে কোনো কিছু, যে কোনো কিছুকে নির্দেশ করবে। লিখে নেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিখে নেন, যে কোনো কিছুকে নির্দেশ করবে। নির্দেশ করলে কি হবে বাবা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যাবে। ওকে, এবার আপনিই বলেন, আমি বলবো না। ইট, আইটি, ইট, ইট কাকে নির্দেশ করে? চিন্তা করে দেখেন তো, ইট কাকে নির্দেশ করে? ইট নির্দেশ করে হলো বস্তুকে, বস্তুকে। ইট কি বাবা ব্যক্তিকে নির্দেশ করতে পারে? হ্যাঁ, ব্যক্তিকে নির্দেশ করতে পারে? পারে না। ডেমনস্ট্রেটিভের সংজ্ঞার মধ্যে কি আছে? যে কোনো কিছুকে নির্দেশ করতে হবে। ঠিক এই জন্যই তোমরা যে লেখো দিস ইজ আবির, দিস ইজ, আপনার নাম লেখেন না, এরকম করে ইন্ট্রোডাকশন দেওয়া যায়। আমি আমার নাম দিস ইজ আবির, ইন্ট্রোডাকশন দিলাম, দিস ইজ আবির। আমি কেন বলি না বাবা ইট ইজ আবির, দিস ইজ আবির কেন বলি? কারণ এই যে দেখো, দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি?
মানে যে কোনো কিছুকে নির্দেশ করবে, ব্যক্তিকেও নির্দেশ করতে পারবে, বস্তুকেও নির্দেশ করতে পারবে। বোঝা যায়? দেখো, দ্যাট ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করে, দোষ ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করে, দিস ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করে। বোঝা যায়? এই জন্য ইট একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। ইটকে আলাদা একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফালাই দিল, ইমপার্সোনাল প্রোনাউন। ও পার্সোনালের সাথে যে ফাইট করা শুরু করলো, নাহলে তা তো কাহিনীই হতো না আমাদের মধ্যে। ওকে, এবং এই জন্যই আমরা বাস্তব জীবনে বলি, ইন্ট্রোডাকশন দিচ্ছে দিস ইজ আবির, দিস ইজ অনেক, ইট ইজ অনেক বা ইট ইজ আবির কিন্তু বলি না, কারণ ইট শুধু বস্তুকে নির্দেশ করে ব্রো। দিস বলতে হবে, দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখান থেকে এত কাহিনীগুলো চলে আসছে। আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পাইছেন। এটা যেহেতু ফাউন্ডেশন কোর্স, এখানে ফাউন্ডেশন থেকে সব দেওয়া হবে। আপনি যদি প্রি অ্যাডমিশন ব্যাচের ক্লাস দেখেন গত দিনের, এই প্রোনাউনের অ্যাডজেক্টিভের, ওদের এত কিছু দেয় নাই, লাগে না তো, ওদের খালি দ্রুত টানছে, 1 ঘন্টার মধ্যে সব শেষ। তো প্রি অ্যাডমিশন আর সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস কখনো একসাথে হইতে পারে না, এটা কখনোই না, এটা অসম্ভব ব্যাপার আমার দিক থেকে অন্তত। আচ্ছা, যাই হোক, তো আমার কঠিন যে পার্ট গুলো ছিল সব আমি শেষ করে ফেলাইছি, হ্যাঁ, আর কোনো ঝামেলা নাই, এখন আপনারা সব পারবেন। দেখেন, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইজ একটা ফাইনাইট ভার্ব, তাই না? বা সরি, ফাইনাইট ভার্ব না, এটা শুধুমাত্র ভার্ব, আমি আপনাকে কোনো ফাইনাইট শিখাইনি, সরি। এই ভার্ব পজিশনের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট পজিশন, মনে পড়ে? মনে পড়ে। তাহলে দিস সাবজেক্ট পজিশনে একা একা আছে। সাবজেক্ট পজিশন কার নামে দলিল করা? নাউন বা প্রোনাউনের নামে, তাই দিস একটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার নিচেরটাতে আসেন, দোজ অ্যাপলস দ্যাট আই হ্যাভ ইটেন ওয়ার সুইট, যে আপেলগুলো আমি খাইছিলাম ওইগুলো কি ছিল? মিষ্টি ছিল। তো আমি কি করবো? আজব মিষ্টি ছিল তো। দেখেন, অ্যাপলস হলো নাউন, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, তাহলে দোষ এখানে কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? দোষ দ্বারা নির্দেশ করতেছে, আর যেহেতু অ্যাডজেক্টিভ পজিশনে আছে তাই এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা যায়? নিচেরটা আছেন, দ্যাট প্লেস ওয়াজ ক্ল্যামজি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ওয়াজ একটা ভার্ব, ভার্বের আগের পজিশন সাবজেক্ট পজিশন। দ্যাট প্লেস দুটা মিলে সাবজেক্ট পজিশন, শুধুমাত্র দ্যাট কিন্তু সাবজেক্ট পজিশন না ভাই। তো শুধু দ্যাটের নিচে দাগ দিছেন, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? এটা আমাদের পার্সেল স্পিচ হিসেবে কাজ করতেছে। ওকে, করুক, আমার কি। তাহলে ড্যাট যদি পার্সেল স্পিচ হয়, কাকে মডিফাই করতেছে? ড্যাট কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই ড্যাট একটা অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। দ্যাট এখন কোন অ্যাডজেক্টিভ হবে? দ্যাট দ্বারা যেহেতু নির্দেশ করতেছে, দিস দ্যাট দোজ দিস নির্দেশ করলে কি হয়? নির্দেশ করলে ডেমনস্ট্রেটিভ হয়। এখন প্রোনাউন হলে প্রোনাউন, অ্যাডজেক্টিভ পজিশনে বসে হলে অ্যাডজেক্টিভ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চলতে থাকে। শেষ, এটা এখানেই শেষ। নেক্সট, ডিস্ট্রিবিউটিভ। দেখি এটা কে পারি। আগে যারা ক্লাস করছেন তারা চুপ থাকেন, বেটার হবে। বলেন প্রথমটা, ইচ কোন পার্সেস প্লিজ, দ্রুত। জিজ্ঞাসা করছি কোন পার্সেস প্লিজ, এত কিছু জিজ্ঞাসাও করিনি, শুধু পার্সেস প্লিজ জিজ্ঞাসা করছি। লেখাই আছে কোন পার্সেস প্লিজ? কি? ভাই, একটা প্রণাম। প্রোনাউন। বাহ, ভাইয়া এবার ভার আরেকজন বলে ভার্ব, মানে কোন দুনিয়ায় আছি, মানে ব্যাপারটা এমন হলো না, সারা রাত তাল গাছ। অ্যাডজেক্টিভ। এই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখেন, বলেন তো এই কথা আমি কতবার রিপিট করছি? আমি আজকে আবার রিপিট করতেছি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাজ একটা ভার্ব, ভার্ব আগের পজিশন সাবজেক্ট পজিশন, তাহলে সাবজেক্ট পজিশন কোনটা? ইচ পিপল, দুটা মিলে সাবজেক্ট পজিশন। আপনি নিজেই চিন্তা করেন আমি কতবার রিপিট করছি, চিন্তা করেন। ইচ পিপল কি সাবজেক্ট পজিশন? ওকে, শুধুমাত্র ইচ কি সাবজেক্ট পজিশন? না, পুরোটা মিলা না, সাবজেক্ট পজিশন। কতবার করে আমি বুঝাইলাম? তাহলে আমি শুধু ইচের নিচে দাগ দিচ্ছি। এখন আপনিই বলেন, পিপল হলো নাউন, নাউনের আগের বার পৃথিবী উল্টা গেলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তোমার আপনাকে পড়াইলাম, তাহলে ইচ একটা অ্যাডজেক্টিভ। এই জিনিস ভুল করা সাজলো? সাজলো না। তাহলে ইচ এখন কোন অ্যাডজেক্টিভ? ইচ, ভাগ করে দেওয়া বুঝাচ্ছে, তাই ইচ একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখনই যদি এইখানে পিপল ওয়ার্ডটা না থাকতো, এবার ইচ কি হতো বলেন তো? পিপল নাই, প্রণাম। এবার প্রোনাউন হতো। কেন? হয় এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাজ একটা সাবজেক্ট, সাবজেক্টের আগে শুধুমাত্র সাবজেক্ট পজিশন, তাহলে সাবজেক্ট পজিশনও ইচ একা একা বসে আছে, পুরো সাবজেক্ট পজিশন মিলে বসে আছে। তাহলে ইচ তখন কি হতো? হয় নাউন হতো, না হয় প্রোনাউন হতো। ইচ কি নাউনের মতো? না, কার মতো? প্রোনাউনের মতো। তাই ইচকে আমি কি বলবো? প্রোনাউন বলবো। ইচ দ্বারা কি বোঝায়? ভাগ করে দেওয়া বোঝায়, তাই তখন ইচ হতো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এই যে শর্ট শর্ট জিনিস ভাবেন, এখন আপনি নিজেই চিন্তা করেন যে আহ আপনার বেসিকের কতটা কমতি ছিল এই জিনিস যেহেতু ভুল করতেছেন। আমরা অনেক সময় কি করি জানেন? আমরা তো বাঙালি, আমি আগের আগেও বলছি, আমরা এক্সকিউজ দিতে পছন্দ করি। আপনি নিজেও হয়তো অনেকবার বলছেন, মনে করে দেখেন যে এত বললাম, পাবলিকে চান্স পাইলাম না, কেন পাইলাম না? আহ আমার তো কোনো কমতি ছিল না, আল্লাহ আমাকে কেন দিল না? ভাই, তোমার কমতি ছিল, তুমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ তোমার কমতি ছিল। আমি যেই কথাগুলো বলতেছি, একটা সিঙ্গেল কথা বেশি বলতেছি না, মানে শেখানোর জন্য, সবগুলা তোমার লাগবে অ্যাডমিশনে, নাহলে তুমি মিলাইতে পারবে না। ছবির কোশ্চিন দেখে একদম মাথার উপর উঠে যাবে সবকিছু।
ঢাবির কোশ্চেন সহজ হয়তো ম্যাটার না, বাট টুবিতে যখন আসবা, জাবিতে যখন যাবা দেখবা কোশ্চেন দেখে তুমি শেষ, মাথার মধ্যে কিছু আসতেছে না। টুবির কোশ্চেন এইভাবে ডিপ থেকে মিনিং দিয়ে সলভ করতে হয় ভাই। আর দিন শেষে আলটিমেট টার্গেট তোমার টুবি, জাবি, রাবি এইগুলো, তাই না? বিউপি এত ঝামেলা করে না, বাট টুবি প্রচুর ঝামেলা করবে। সো ডিপলি শেখো, একবার শেখো, কারণ কোনো রকম এক্সকিউজ দিও না। শিখতে হবে মানে শিখতে হবে, এই ক্ষেত্রে নো এক্সকিউজ। আমি এক্সকিউজ কখনো পছন্দ করি না, নিজের লাইফেও না, তোমার লাইফেও না। শেষ। এবার এখানে আসো, এভরি পার্সন হিয়ার ইজ অনেস্ট। সেম কাহিনী ভাই, সাবজেক্ট পজিশনে এভরি একা একা আছে না, কার আগে আছে? নাউনের আগে আছে। নাউনের আগে থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এভরি এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কোন অ্যাডজেক্টিভ হবে? ভাগ করে দেওয়া বোঝাচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে। এবার বলেন আয়দা এখানে কোন পার্সন স্পিচ? আইদা হি অর হিজ ফ্রেন্ডস, কোন পার্সন স্পিচ আইদা? এনিওয়ান? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। সাকসেসফুলি ভুল করছি। নেক্সট। ভাইয়া কনজাংশন। কনজাংশন, ইয়েস, কনজাংশন। আপু দেখেন অ্যাডজেক্টিভ কেন না? নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, তাই না? হ্যাঁ। এইখানে কিন্তু দেখেন হি কি, হি সাবজেক্টিভ, হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম। মনে করে দেখেন হি, হিম, হিজ, হিমসেলফ এইগুলো পড়ে আসছিলাম। হি হলো সাবজেক্টিভ ফর্ম। এখানে সাবজেক্ট কয়টা আছে? দুটা না? দেখেন তো, হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস আর একটা সাবজেক্ট, দুটা সাবজেক্ট না? আপনি বলেন তো এই দুটা সাবজেক্টকে যুক্ত কে করছে? আইদা ডট ডট অর, এই দুটা যুক্ত করেনি? যুক্ত করেনি? করছে। ওকে। জি ভাইয়া। সেন্টেন্সে দুটা পার্টকে যুক্ত করে। এবং আমি এটাও বলছিলাম সেন্টেন্স থেকে কনজাংশন বাদ দিলে মিনিং নষ্ট হয় না। আইদা বাদ দেন না, আইদা সহ মিনিং কি? আইদা হি অর হিজ ফ্রেন্ড, হয় সে অথবা তার বন্ধুরা। আইদা বাদ দেন, মিনিং কি আসে? হি অর হিজ ফ্রেন্ড, সে অথবা তার বন্ধুরা। মিনিং এর কোনো একটুও পরিবর্তন হয়েছে? আগেও সে অথবা তার বন্ধুরা ছিল, বাদ দেওয়ার পরেও সে অথবা তার বন্ধুরাই আছে। তার মানে কি? এটা একটা কনজাংশন। দেখছেন? সেম জিনিস, জাস্ট সেম জিনিস। একবার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ওমা এবার আবার কনজাংশন। তার মানে আমি কি বুঝাতে যাচ্ছি? দিন শেষে মুখস্থ বিদ্যা এগুলো অ্যাডমিশনে কাজ করে না ভাই। এখানে ব্যাপারটা হলো যে বুঝতে হবে তোমার একটা ওয়ার্ড কোন পজিশনে বসে, আর পাঁচটা স্পিচের ডেফিনেশন গুলা কি। তুমি দরকার হলে গত দিনের ক্লাস আরেকবার করো, তুমি যে নোট খাতাটা তৈরি করছো ওটা বারবার রিভিশন দাও, তারপর তুমি এগুলো জিনিসগুলো ফিল করতে পারবে। এগুলো একদিনে হবে না, একদিনে চাওয়াও চেষ্টা করা উচিত না। তাই আমি বারবারই সেম জিনিস রিপিট করবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ভার্ব পজিশন, সাবজেক্ট পজিশন, এই জিনিস আমি আরো 1 থেকে 150 বার রিপিট করবো সামনে যতগুলো ক্লাস নেব। প্রতিদিন ক্লাস শুরুর আগে ইন্ট্রোই আমার এটা হবে যে সাবজেক্ট পজিশন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, যাতে আপনি ভুলে না যান। কারণ মানুষের সাইকোলজি তো আইএসএসবি দিতে যায় শিখছি আর কি। একটা মানুষের সাইকোলজি আপনার ওপর ক্র্যাক করতে বা যেটা শিখাতে চাচ্ছেন ওটা মস্তিষ্কের মধ্যে অভ্যাসে পরিণত করতে মোটামুটি 7 দিন লাগে। আর ওই মানুষকে যদি 21 দিন আপনি সেম জিনিস বুঝাইতে পারেন, সেম জিনিস করাইতে পারেন, তাহলে সেটা তার নিজস্ব অভ্যাসে পরিণত হয়ে যাবে। সে নিজের মন না চাইলেও সেটা করে ফেলবে। মাঝে মাঝে দেখেন না, ধরেন আপনার ওয়াশরুমের লাইট নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আপনার অভ্যাস এটা যে আপনি ওয়াশরুমে যাওয়ার টাইমে এক হাত দিয়ে লাইট সুইচ চালু করে ওয়াশরুমে ঢুকে যান। এখন ওয়াশরুম নষ্ট, তারপরেও দেখবেন আপনি সুইচ অন করে ঢুকতেছেন, লাইট জ্বলুক না জ্বলুক, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। 7 দিন পর ঠিক হয়ে যায়। 7 দিন পর হ্যাঁ, ও ঠিক আছে, এটা এটা একটা ওকের মধ্যে চলে আসে। সো এই জিনিসগুলো মানুষের সাইকোলজি, মানুষের হ্যাবিট, নেচার, কিছুই করার নাই। ওকে। সো আমরা যা করতে পারি আমরা প্র্যাকটিস করতে পারি। ডিস্ট্রিবিউটিভ এতটুকুই। আমি আপনাকে এতটুকু বোঝাতে চেয়েছিলাম যে এখানে যে মুখস্থ বাদ দেন, বুঝেন। আর বুঝবো কিভাবে ভাই? প্র্যাকটিস করেন। প্র্যাকটিস স্লাইড দেওয়া থাকে না, প্র্যাকটিস ফাইল, প্র্যাকটিস করেন, তাহলেই হয়ে যাবে। ওকে। ডিস্ট্রিবিউটিভ শেষ। নেক্সট, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট এর মধ্যেও সেম কাহিনী হবে, নানান জিনিসপত্র ঝামেলা হবে। খেয়াল করেন। বলেন তো এখানে নান, নান তো ইনডিফিনিট অনির্দিষ্ট, আপনি জানেন আমিও জানি, বাট এটা ইনডিফিনিট প্রোনাউন নাকি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ? বলেন তো, বলেন এটা প্রোনাউন? ভাইয়া প্রোনাউন, প্রোনাউন। কারণ এটা সাবজেক্ট পজিশনে Pronoun। বসছে। মানে একা একা আছে এই জন্য প্রোনাউন, ঠিক আছে। এখানে সাম পিপল, সাম কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। এটা ভাই অ্যাডজেক্টিভ। এটা পুরোটা মিলে তো নাই, নাউনের আগে বসছে একটা সিঙ্গেল ওয়ার্ড, সাবজেক্ট পজিশন সাম পিপল পুরোটা। এই জিনিস আমি প্রি অ্যাডমিশনের ক্লাসে বলতে বলতে ক্লান্ত যে ভাই সাবজেক্ট পজিশন দুইটা মিলে পুরোটা হয়, পুরোটা। আর যখন সিঙ্গেল ওয়ার্ডের নিচে দাগ দিবে সেটা আর সাবজেক্ট পজিশন থাকে না। লাস্ট পর্যন্ত এট লাস্ট ওরা বুঝতে পারছে, কারণ ওদের তো এই ব্যাপারগুলো অজানা। আমরা তো এখানে যারা সেকেন্ড টাইমার জানা কনসেপ্ট, বাট ওদের কাছে সম্পূর্ণ অজানা, ওদের খুবই ঝামেলা হচ্ছে। সো ওদের যদি আমি বেসিক ক্লাস দিই, ওরা পরের দিন বলবে যে ভাই সরি, আমি অ্যাডমিশন দিব না। এটা ওর মাথার উপর দিয়ে চলে যাবে, এত ডিপ ক্লাস। তো শুরুতে হালকা পাতলা স্টার্ট আপ দিয়ে নিচ্ছি, ওয়ার্ম আপ করতেছি, অ্যাডমিশনের টাইমে দেখবো নি ওদের, মানে এইচএসসির পর।
তারপর বেসিক দিব, তার আগে ডিপলি দেওয়া যাবে না, বাদ দেন। আর এখানে যে ওয়ার্ডগুলো আছে, ইজি মানে এক্সাম্পল আর কি, নান, নোবডি, সাম, ফিউ, অল, এইগুলো ইনডিফিনিট প্রোনাউন হয়, লিখে দিছে আর কি। প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করবে কিভাবে বসছে তার উপর। সম্ভাব্য এক্সাম্পল গুলো আমি আপনাকে এখানে উঠাই দিচ্ছি। ওকে, এবার আসি ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ মানে কি? প্রশ্ন করা বুঝাবে। ওকে, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটা ইন্টারগেটিভ প্রোনাউন। এই যে দেখেন, হু দ্বারা প্রশ্ন করতেছে, হোয়াট দ্বারা প্রশ্ন করতেছে, হোয়াট দ্বারা প্রশ্ন করতেছে, এই জন্য এগুলো ইন্টারগেটিভ প্রোনাউন। এবার ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল দেন। কি একটা অবস্থা! হোয়াট কালার, হোয়াট, COLOUR, হোয়াট কালার ডু ইউ লাইক, হোয়াট কালার ডু ইউ লাইক। এবার বলেন, লাস্টে হোয়াট চিহ্ন দিলাম, তাহলে এখানে হোয়াট এখানে কি ইন্টারগেটিভ প্রোনাউন নাকি ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে, একা একা এখানে বসছে, এগুলো প্রোনাউন। আর এখানে যেহেতু নাউনের আগে হোয়াট দ্বারা কালারকে নির্দেশ করতেছে, তাই ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। মজার ব্যাপার কি জানেন? আজকে আমি আপনাকে শেখাচ্ছি না, হু, হোয়াট, হোয়ার, এগুলো ইন্টারগেটিভ প্রোনাউন। ঠিক আগামী দিন যখন অ্যাডভার্বের ক্লাস আসবে, বিশ্বাস করেন আমি পোল্টি মারবো, আমি আপনাকে বলবো, এই হু একটা অ্যাডভার্ব, কোন অ্যাডভার্ব? রিলেটিভ অ্যাডভার্ব। তখন আপনার মধ্যে ঝামেলা ছুড়ে দেবো, কিরকম? তাহলে আপনি বললেন, ভাইয়া হু রিলেটিভ অ্যাডভার্ব হয়, হু ইন্টারগেটিভ প্রোনাউন হয়, আমি কোনটা ঠিক মারবো? এটা আজকের ঝামেলা না, ওকে, ওটা আগামী দিনের ঝামেলা। মানে একটা প্রবলেম কত সূক্ষ্ম হইতে পারে আপনি জানেন? এই হু 4 রকম জিনিস হয়, এবং 4টাই কারেক্ট হয়, এবং মানে কাকতালীয় হইলেও সত্য, কষ্টকর হইলেও সত্য। আইবি অ্যাডমিশন টেস্ট, মানে ঢাবি আইবি অ্যাডমিশন টেস্টে 4টে অ্যান্সার হয়, 4টাই অপশনে দিয়ে রাখছে। কি একটা অবস্থা! একটা বাছাই করো বাবা, কোনটা মাচমোড়া প্রিপেয়ার বাছাই করো। একদম মানে আইবি এর কোশ্চেন গুলো দেখলে চোখ দিয়ে পানি পড়ে, যে কি করে এরা, মানে খুবই বাজে অবস্থা। আবার ভালোও লাগে যে এত ডিপ হার্ড কোশ্চেন করা হয় আর কি। তো ওই জিনিসটা আমরা আগামী দিন অ্যাডভার্বের ক্লাসে যাবো। ওকে, আপাতত আপনি এখানে শিখেন যে হ্যাঁ, কোশ্চেন করা বোঝাচ্ছে প্রোনাউন দ্বারা, ঠিক আছে, ইন্টারগেটিভ প্রোনাউন শেষ। একটু হলে আপনার হয়ে যাবে। এক্সাম্পল কি? হু, হুইজ, হোম, হুজ, এই কয়টা হলো আপনার ইন্টারগেটিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভও হইতে পারে, দেখাই দিলাম। আবার এটাকে আমি সেদিন রিলেটিভ প্রোনাউন বলবো, আগামী দিন যায় রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো, অনেক কিছু বলবো এইগুলোকে। এবং সেইগুলো আমি সিরিয়াল করে লিখেও দিব, আপনার চিন্তা করতে হবে না। নেক্সট আসে রিলেটিভ ভাই প্রোনাউন। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই বলেন। হাউ কিভাবে ইন্টারোগেটিভ হয়? কোনটা? হাউ কিভাবে হয় বলেন। ডাব্লিউএস জি। ওয়ার্ড কোনগুলা? ডাব্লিউএস ওয়ার্ড মানে কি? ডাব্লিউএস, ডাব্লিউএস ওয়ার্ড মানে ডাব্লু অথবা এইচ দ্বারা যে ওয়ার্ডগুলা শুরু হয়ে কোশ্চেন করা বোঝায়, সেগুলো ইন্টারগেটিভ, তাই না? হাউ কিভাবে ইন্টারগেটিভ হয়? আপনি কখনো কাউকে জিজ্ঞাসা করেননি, হাউ আর ইউ, হাউ আর ইউ, কেমন আছো তুমি? এই যে হাউ দ্বারা কোশ্চেন করা বুঝাইলো, এই জন্য ইন্টারগেটিভ হয়। এই তো, কোশ্চেন কি এটাই ছিল নাকি অন্য কিছু? উত্তর তো বেশি সহজ হয়ে গেল মনে হচ্ছে। এটাই কোশ্চেন ছিল? ভাই এখানে যেভাবে বলছেন না যে WH দ্বারা শুরু হয়, কিন্তু এখানে এই যে ডাব্লিউ দ্বারা, আমার আমার WH ব্যাপারটা দ্বারা বুঝেননি। শুরু হচ্ছে কিভাবে? ডাব্লু অথবা এইচ এটা দ্বারা শুরু হয় ইন্টারগেটিভ। ডাব্লু ইজ কোশ্চেন মানে কি? ডাব্লু অথবা এইচ দ্বারা শুরু হয়ে কোশ্চেন করা বোঝাবে, এটাকে ডাব্লু ইজ ওয়ার্ড বলা হয়। দেখেন ডট দিয়েছিলাম, ডাব্লু অথবা এইচ দ্বারা শুরু হয়ে কোশ্চেন করা বোঝাবে। আপনি হয়তো ভাবছেন যে এগুলো দুটোই ডাব্লু ইজ, তাহলে এখানে শুধুমাত্র এইচ কেন? আসলে এখানে লেখা লাগতো যে ডাব্লু অথবা এইচ দ্বারা সূচনা হয়ে কোশ্চেন করা বোঝায়। আশা করি আপনি এবার ক্লিয়ার। নেক্সট আসেন রিলেটিভ প্রোনাউন। এখানে আরেক ঝামেলা আমরা লাগাবো, আমি আপনাকে একটু মনে করে দিতে চাই। আমাদের প্রিপোজিশন কি ছিল, আমি এক্সাম্পলটা লিখতে চাই। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখেন ঝামেলা কই থেকে লাগে, আপনার বেসিকের কত কমতি ছিল দেখেন, জাস্ট বুঝবেন। দ্য বুক ইজ অন দ্য টেবিল। ওকে, অন, এটা আর কি বলবো বারবার। প্রিপোজিশন সেন্টেন্সে দুটো পার্টকে যুক্ত করে, যে দ্য বুক ইজকে যুক্ত করছে, দ্য টেবিলকে যুক্ত করছে। ওকে, প্রিপোজিশন সেন্টেন্সের সৌন্দর্য দান করে, এবং প্রিপোজিশন বাদ দিলে মিনিংটা ধ্বংস হয়ে যায়। আগে মিনিং কি ছিল? আগে মিনিং ছিল, এখন তো বই টেবিল নাই, কি করবেন? আচ্ছা ধরেন, আগে আমার মিনিং ছিল যে এরকম, যে ধরেন এটা টেবিল, এটা বই, বইটা টেবিলের উপরে। অন বাদ দিলে মিনিং কি হয়ে যায়? দ্য বুক ইজ দ্য টেবিল, বইটাই টেবিল, সেম সেম হয়ে যায়, তাই না? তো ওকে, যাই হোক, তো এই জন্য এটা প্রিপোজিশন। কনজাংশনের কথা একটু মনে করি তো। হি লাইকস অ্যাপল অ্যান্ড আই লাইকস, orange, ORANG, orange. Okay, fine. And বাদ দেন,
অ্যান্ড বাদ দিলে আগে কি সে আপেল লাইক করতো এবং আমি অরেঞ্জ লাইক করতাম, অ্যান্ড বাদ দিলেও সে আপেল লাইক করে আমি অরেঞ্জ লাইক করি। তাহলে এটা কি? এটা হলো কনজাংশন, মানে কনজাংশন বাদ দিলেও সেন্টেন্সের মিনিং এর কোনো পরিবর্তন ঘটে না। প্রিপোজিশন বাদ দিলে মিনিং এর পরিবর্তন ঘটে। এটা কিন্তু দুটাই সেন্টেন্সের দুটা পার্টকে যুক্ত করতেছে। লেটস ইন্ট্রোডিউস আওয়ার নিউ ফ্রেন্ড। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি করে জানেন? রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের দুইটা পার্টকে যুক্ত করে। কি করে রিলেটিভ প্রোনাউন? সেন্টেন্সের দুটো অংশকে যুক্ত করে। কিভাবে? দেখেন, তাকান, দেখেন এর মধ্যেই আছে সবকিছু উত্তর। রিলেটিভ মানে কি? দুটা পার্টকে জোড়া লাগাবে। আর প্রোনাউন কিসের কাজ করে বলেন তো? শুধুমাত্র সাবজেক্ট পজিশনে কে বসতে পারে? নাউন বা প্রোনাউন বসতে পারে। তাহলে প্রোনাউন কিসের কাজ করতে পারে? সাবজেক্টের কাজ করতে পারে। আমি কিন্তু এর মধ্যে ডেফিনেশন দিয়ে দিচ্ছি, রিলেটিভ মানে দুটা পার্টকে যুক্ত করবে। আর প্রোনাউন শুধুমাত্র সাবজেক্ট পজিশনে কে বুঝতে পারে? নাউন বা প্রোনাউন। তাহলে সাবজেক্টের কাজ কে করতে পারবে? হয় নাউন করতে পারবে, না হয় প্রোনাউন করতে পারবে। এছাড়া কেউ কখনো সাবজেক্টের কাজ করতে পারবে না। প্রমাণ দিছিলাম, দিছিলাম, মনে আছে আপনার ওই প্রথম দিনের ক্লাসে, 2.5 ঘন্টার ক্লাসে, ওখানে প্রমাণ দিছিলাম। যাই হোক, তো দ্যাটস আওয়ার টপিক। এবার দেখেন, তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা কিভাবে চিনবো এত ঝামেলার মধ্যে? দেখেন, আই নো দ্যাট ইজ ইউর বুক। দ্যাট সেন্টেন্সে দুটা পার্টকে যুক্ত করছে এবং একই সাথে দ্যাট পরবর্তী অংশের সাবজেক্ট। দেখেন, আই নো ইজ ইউর বুক, এই ইজ ইউর বুকের সাবজেক্ট কে? ইজ ইউর বুকের সাবজেক্ট হলো দ্যাট। দেখছেন? এটা হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের ডেফিনেশন কি বাবা? সেন্টেন্সে দুটা পার্টকে যুক্ত করবে এবং এই ওয়ার্ডটা পরবর্তী অংশের সাবজেক্ট হিসেবে কাজ করবে। এটার কখনো ভুল হবে? হবে। আরেকটা এক্সাম্পল দিলে আর কখনো ভুল হবে না, তাই না? ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। হু সেন্টেন্সে দুটা পার্টকে যুক্ত করছে এবং একই সাথে পরবর্তী অংশের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দেখেন তো, অ্যাম ইয়োর টিচার, অ্যাম মানে হই, ইয়োর টিচার হই তোমার শিক্ষকের সাবজেক্ট কে? হু। দেখছেন, খেয়াল করছেন? এই যে অ্যাম ইয়োর টিচারের সাবজেক্টটা কে? হু। এই হলো আমাদের টোটাল কনসেপ্ট, যে ভাই রিলেটিভ প্রোনাউন চেনার উপায় কি? সেন্টেন্সে দুটো পার্টকে তো যুক্ত করবেই এবং পরবর্তী অংশের সাবজেক্টের দায়িত্ব পালন করবে। এই দুটো শর্ত যদি মেইনটেইন করে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। তাহলে ভাই কনজাংশনের একটা এক্সাম্পল দেন। তাকাও ওই যে হয়ারের দিকে। কক্সবাজার ইজ এ প্লেস হোয়ার মেনি টুরিস্ট কাম। তুমিই বলো, হোয়ার কি পরবর্তী অংশের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে? না। পরবর্তী অংশের ভার্ব কে? কাম। কামের সাবজেক্ট কে? আসার কাজ কি করতেছে? মেনি টুরিস্ট করতেছে ভাই, এই যে মেনি টুরিস্ট করতেছে। তো হোয়ার কি করলো? হোয়ার জাস্ট সেন্টেন্সের দুটো পার্টকে যুক্ত করলো। হোয়ার বাদ দিলে মিনিং ঠিক থাকে? ইয়েস। কক্সবাজার একটা প্লেস যেখানে অনেক টুরিস্ট আছে। ও যেখানে বাদ দাও, কক্সবাজার একটা প্লেস অনেক টুরিস্ট আছে। ভাই আগেও কক্সবাজার প্লেস ছিল, অনেক টুরিস্ট আসতো। হোয়ার বাদ দেওয়ার পরে অনেক টুরিস্ট আসে, কক্সবাজার একটা প্লেস। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তার মানে তিনটা জিনিস দেখলাম যে সেন্টেন্সে দুটো পার্টকে যুক্ত করতে পারে। আরো অনেকগুলো পারে, ধীরে ধীরে সামনে যাব। একটা হলো প্রিপজিশন। প্রিপজিশন যে কিরকম উপকার করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, তখন বুঝবেন যে যুক্ত করার জন্য কেন এর শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। তারপর কি শিখলাম? কনজাংশন। তারপর কি শিখলাম? রিলেটিভ প্রোনাউন। এই কনজাংশন আবার সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোরিলেটিভ, অনেক কাহিনী আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়ে। ওগুলো ধীরে ধীরে শিখতে হবে, এত লাফালাফি করে লাভ নাই। বাট রিলেটিভ প্রোনাউন আপনি ভুল করিয়েন না। সেন্টেন্সে দুটো পার্টকে যুক্ত করে এবং পরবর্তী অংশের কি সাবজেক্ট হিসেবে কাজ করে। এটা একটু মনে রাখবেন। এটা হলো রিলেটিভ প্রোনাউন চেনার অন্যতম উপায়। ডাব্লিউ যে ওয়ার্ডগুলো আছে ওইগুলাই রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, হোম, হুজ, হাউ, ইটসেট্রা ইটসেট্রা। নতুন করে একটা ওয়ার্ড অ্যাড হয়, এটা হলো ড্যাট। এই যে টিএইচএটি, ড্যাট। ড্যাটটাও আমাদের কি হয়? রিলেটিভ প্রোনাউন হয়। এই যে যেমন এখানে আমি একটা লিখে দিয়েছিলাম। আশা করি রিলেটিভ প্রোনাউন আপনি বুঝতে পারছেন। আমি লিখে দিছি যে দুটি ক্লোজ অথবা দুটো সেন্টেন্সকে রিলেট করে। আপনাকে আমি ক্লোজও শিখাইনি, সেন্টেন্সও শিখাইনি। একটা বাক্য কিভাবে গঠন করা হয় এটাও বলতে আমি শিখাইনি। তাই আমি শুধু বলছি যে একটা বাক্যের দুটো অংশকে যুক্ত করে। ক্লোজ, সেন্টেন্স সব বাদ, একটা একটা বাক্যের দুটো অংশকে যুক্ত করে শুধুমাত্র। এটা হলো রিলেটিভ প্রোনাউন এবং আপনি ওই ওয়ার্ডটা পরবর্তী অংশের সাবজেক্ট হিসেবে কাজ করবে। ওই ওয়ার্ডটা পরবর্তী অংশের এই যে সাবজেক্ট হিসেবে কাজ করবে। এটা হলো আমাদের রিলেটিভ প্রোনাউনের বেসিক একটা ডেফিনেশন। এটা এতটুকুই। নেক্সট স্লাইড চলেন। রিলেটিভের পর কি আছে? রেসিপ্রোকাল আছে। তারপর আমি অন্যটাতে আসতেছি। রেসিপ্রোকাল লেখেন। রেসিপ্রোকাল কি বলছিলাম? দুই বা অধিকের মধ্যে কি বোঝাবে? সম্পর্ক বোঝাবে। মনে পড়ে? মনে পড়বে না কেন? মনে তো পড়বেই। দেখেন তো, আপনি এই রেসিপ্রোকাল প্রোনাউন সবসময় সেন্টেন্সের লাস্টে বসে। ইচ আদা, ওয়ান অ্যানাদা। আদার কেন বললাম না? ব্রিটিশ উচ্চারণ তাই। ইচ আদা, ওয়ান অ্যানাদা, এটা হলো অ্যাকচুয়াল উচ্চারণ। যাই হোক, তো এখানে দুইজন না, রহিম এন্ড করিম দুইজন ঝগড়া করতেছে। তো
তো দুইয়ের মধ্যে যদি কোনো কিছু বোঝাই তখন ইচ আদা বসে। আর যদি দুইয়ের অধিকের মধ্যে কোনো কিছু বোঝাই তখন কি বসে? ওয়ান অ্যানাদা বসে। ওকে, এই হলো আমার কনসেপ্ট। যেমন ধরেন রহিম করিম অ্যান্ড জরিনা, JORIN, রহিম করিম অ্যান্ড জরিনা কোয়ারেল, তখন এখানে কি হতো? তিনজন যেহেতু আছে ওয়ান অ্যানাদা হতো, ওয়ান অ্যানাদা, ANOTHER, ঠিক আছে, ওয়ান অ্যানাদা হতো। এই আর কি, এর বেশি আর কোনো কিছু হতো না। এখন এখান থেকে একটা ভার্সিটিতে কোশ্চেন আসে। কি কোশ্চেন? এইভাবে দেয়, দে কোয়ারেল, তারপর দেয় হলো ড্যাশ, ড্যাশ দিয়ে দুটো অপশন দেয়, একটা হলো ইচ আদার, আদার, আর একটা হলো ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। বলেন কোনটা হবে? গ্রামাটিক্যাল দিক থেকে কোনটা one কারেক্ট? another. দুটাই কারেক্ট। ওয়ান অ্যানাদার। ইচ আদার কেন হইলো না? কি দোষ করলো এটা? ভাই এই চাঁদা দুয়ের মাঝে বুঝাইছে। তো দিয়ে মানে তো দুইজন হইতে পারে, সমস্যা কোথায়? কিন্তু কিন্তু ভাই এখানে তো মানে ওটা বলে দেয় নাই যেখানে দুইজনই বলছে, এই জন্য হয়তো। তাহলে আমরা বেশি কেনই ধরে নিলাম? দুই, ওটা তো এখানে তো এটাও বলে দেয়নি যে এখানে দুইয়ের প্লাস আছে, কেন আমি তারে বেশি ধরবো? কাহিনী কি? দে 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 কি দিবে? ভাইয়া এটা দে বুঝেছে দুই বা দে ততোধিক বছর দে হইলে। দে। আচ্ছা, দে মানে হলো তারা, ভাই। এখন দের মধ্যে দুইজন থাকতে পারে অথবা টু প্লাস থাকতে পারে। ওকে, তো এইখানে যখন আমরা কি দে বলছে, কি দে? এখানে মূল্যায়ন করা শুরু করলাম যে ভাই, তুমি যদি দে কোয়ারেল ই চাঁদা লেখো, তাহলে তুমি আসলে এটা বোঝাতে চাচ্ছ যে দে মানে শুধু পৃথিবীতে দুইজনই হয়। আর তুমি যদি দে কোয়ারেল ওয়ান আনাদা লেখো, তাহলে তুমি বোঝাতে চাচ্ছ যে দে মানে টু প্লাসও হতে পারে। টু প্লাস এখন 1100 কোটি নাকি 200 কোটি হবে আমরা জানি না। তারপর এখানে লজিক দেওয়া হয় যে ভাই, টু প্লাস হওয়ার জন্য তো আগে টু হতে হয়েছে, আগে ওয়ান হতে হয়েছে, তারপর টু হতে হয়েছে, তারপর টু প্লাস আছে। তার মানে কি? তার মানে ওয়ান অ্যানাদার মধ্যে ইচ আদাও আছে, ওয়ান অ্যানাদার মধ্যে ইচ আদারও আছে। কারণ দুই হওয়ার পরেই তো দুইয়ের অধিক হয়েছে, ব্যাপারটা কি তাই না? হ্যাঁ। তো এর সাথে আমি যদি ইচ আদার লাগাই দিই, তাহলে দিয়ে আমি দুইজন বলে থামাই দিলাম, তাহলে দের কোয়ালিটি নষ্ট হইলো না? দিয়ে মানে দুইজন হয়, দুইয়ের অধিক হয়। তুমি দুইয়ের অধিক কেন নিলে না? দুইয়ের অধিক হওয়ার জন্য তাকে দুই হইতে হয়েছে, তারপরে তো দুইয়ের অধিক হইতে হয়েছে। এইখান থেকে এরকম অনেক নানান কাহিনী বার্গেনিং করে টোরে বলা হয় যে ঠিক আছে, ওকে, দের সাথে ওয়ান অ্যানাদারটা বেশি কারেক্ট। একই সাথে অপশনে যদি ওয়ান অ্যানাদার ইচ আদার থাকে, তুমি অবশ্যই ওয়ান অ্যানাদারতে টিক মারবা। এখন ধরো অপশনে ওয়ান অ্যানাদার নাই, হা করে বসে থাকবো না, তখন আমি ইচ আদারতে টিক মারবো। আমার তো এটা টিক মারতেই হবে, আমার হাতে তো কোনো উপায় নাই, তাই না? এই হলো আর কি টোটাল কনসেপ্ট। বাট গ্রামারের যে ফিলিংসটা, এই ফিলিংসটা একটু নেন। ধরেন রাখাল, ওই রাখালের গল্প তো শুনছি, বাগ বাগ করে চিৎকার করতেছিল, বাট এখানে বাগ বাগ করে চিৎকার করবে না। আমরা যে বাঙালি, আমাদের স্বভাব এখানে ফুটাই তুলবো। ওকে, তো ধরেন ঝগড়া লাগছে, দেখছেন তো নাকি? যে গ্রামে যদি ঝগড়া লাগে, পুরা পাড়ার মানুষ এসে সেখানে জড়ো হবে ঝগড়া দেখার জন্য, মজা নেওয়ার জন্য, যে আজকে একটা অনেকদিন পর মজা হচ্ছে, কনসেপ্টটা এরকম। ওকে, তো ধরেন আমরা এখন একটা এক্সাম্পল দিই। এখানে ঝগড়া লাগছে কে কে? রহিম আর করিম, না না, রহিম আর করিমা, মেয়ে, ছেলে আর মেয়ে, রহিম আর করিমা লাগছে হলো ঝগড়া। ওকে, লাগুক, তো আমি কি করব? তো এই ঝগড়া যেহেতু লাগছে, এখন আমি আমি হলাম আবির। ওকে, সো আমি এখন, আমার বন্ধু আছে হলো সামিউল, SAMIUL, সামিউল। সামিউলকে যে বললাম, সামিউল সামিউল, দে কোয়ারেল ইচ আদার, দে কোয়ারেল ইচ আদার, তখন সামিউল কি বুঝবে? এই ইচ আদার বলছে, তার মানে দে বলতে এখানে দুইজন আছে। তখন সামিউল আমাকে বলবে আবির চলো চলো আমরা তাদের ঝগড়াটা থামাই। ঠিক আছে, এখন আমি সামিউলকে বললাম সামিউল, দে কোয়ারেল ওয়ান অ্যানাদার, তখন সামিউল কি বুঝবে? এই এখানে দুইয়ের অধিক আছে, তো আমরা দুইজন যাই তো এই ঝগড়া নাও থামাইতে পারি। সামিউল তার আরো বন্ধুকে ডাক দিবে, ডাক দিয়ে আমরা একটা গ্রুপ হব, অনেকজন মানুষ হব, তারপর আমরা সেখানে যাব। এটা হলো গ্রামারের ফিলিংস, যে ওয়ান অ্যানাদার কিভাবে কাজ করলো, ইচ আদার কিভাবে কাজ করলো। আবার ভার্বের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে এরকম আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স আছে। ওটা আমরা, আপনার এক্স এর বিয়ে হয়ে গেছে এই ডেফিনেশন দিয়ে শিখবো, সমস্যা নেই। সো রেসিপ্রোকাল আপনার একটু হলেই হয়ে যাবে, এরপর আর কিছু লাগে না। নেক্সট, রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক, যেই দুইটা আমাদের কখনোই মনে ছিল না, এবার সেই দুইটা শিখবো। ওকে, রিফ্লেক্সিভ আমি আপনাকে বলছি এখানে নিজের না, নিজের লিখে নেন, দন্তন্য লিখে নেন। ওকে, দন্তন্য হবে, ভুল লিখছি, সরি, এখানে দন্তন্য লিখে নেন। নিজের সত্তাকে বুঝাবে, নিজের, কাকে বুঝাবে? নিজের সত্তাকে বুঝাবে। ওকে, আমি এই কালিটা নিয়ে নিলাম, ফাইন, নিজের সত্তাকে বুঝাবে। ওকে, খেয়াল করেন, হি কিল হিমসেলফ, হিমসেলফ মানে কি? নিজের শরীর না, তারপর নিজেকে বোঝাচ্ছে না দিন শেষে? হ্যাঁ, সে নিজেকে হত্যা করেছে, হি কিল হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে। নিজেকে বোঝানোর জন্য
এই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন নর্মালি কোথায় বসে? অবজেক্ট পজিশনে বসে, মানে ভার্বের পরে বসে ভাই। এটা রিফ্লেক্সিভ বেশিরভাগ টাইমে বসে, 100% টাইমে যে বসে এমন না, মিনিং দিয়ে খুঁজে বের করতে হয়। যেহেতু এখানে নিজেকে বোঝায়, হি কিল হিমসেলফ নিজেকে বুঝাচ্ছে, তাহলে নিজেকে বুঝালে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তাই হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। উই শুড টেক কেয়ার অফ আওয়ার সেলফ, আমাদের নিজেদের যত্ন নেওয়া উচিত। এই আওয়ার সেলফ এর বাংলা মিনিং নিজেদের আসতেছে, তার মানে নিজের সত্তা, ঠিক আছে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ শুড লাভ ইয়োর সেলফ, বলেন তো এইখানে কি বলছে, এটার বাংলা মিনিং কি? ইউ শুড লাভ ইয়োর সেলফ, এই সেন্টেন্সের বাংলা মিনিং কি? এনিওয়ান? নিজেকে ভালোবাসা, আর যদি নিজেকে ভালো সেলফ থাকতো, ইউ শুড লাভ ইয়োর সেলফ, তখন ইউটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন? সেন্টেন্স আছে ইউ শুড লাভ ইয়োর, প্লুরাল ইউ কিন্তু তখন, প্লুরাল হবে সেন্টেন্স। তখন তোমাদের নিজেদেরকে ভালোবাসা উচিত। আর আগে যখন ছিল ইউ শুড লাভ ইয়োর সেলফ, এখন ইউটা সিঙ্গুলার নাকি এখানে প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, কারণ এখানে সেলফ, এখানে সিঙ্গুলার। সিঙ্গুলার। ইউ এখানে কিন্তু সিঙ্গুলার। কোশ্চেন কিন্তু এভাবে দিয়ে দেয়, একদম টান দেয়, টান দিয়ে বলে বাবা বলো ইউ এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো সবাই জানে ইউ জন্মগত প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়, সবাই বলে প্লুরাল, বাট না ভাই, এখানে সিঙ্গুলার। এই সেলফ আর সেলস এর মধ্যে অনেক কাহিনী ঘটে যায়, এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস অনেক অনেক মার্ক কাটা খাওয়া থেকে বাঁচাই দিবেন। এই জন্য কি হয় জানেন, আপনি 30টা টিক মারছেন, আপনি ফেল করছেন, এই শিওর টিক মারলাম, ফেল কেন করলাম? বেসিক ছিল না, এই জন্য ফেল করছেন। এবার আসেন এমফ্যাথিক কি জিনিস। এমফ্যাথিক আমি বলছিল জোর দেওয়া বুঝাবে। এমফ্যাথিক ওয়ার্ডটার জন্ম হয়েছিল এমফ্যাথেটিক থেকে। কি? এমফ্যাথেটিক, EMPHATHETIC, এমফ্যাথেটিক। এমফ্যাথেটিক মানে হলো জোর, সেখান থেকে এমফ্যাথিক প্রোনাউন, যেই প্রোনাউন দ্বারা জোর দেওয়া বুঝাবে সেটাকে এমফ্যাথিক প্রোনাউন বলে। যেমন ধরেন মাঝে মাঝে আপনি দেখবেন, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, সরি গুড ফ্রেন্ড যদি থাকে, তো তখন সে রেগে যেয়ে মাঝখানে বলে তুই তুই ভুল করছিস, না তুই না সরি তুমি তুমিই ভুল করছো, সব দোষ তোমার। ব্যাপারটা এইভাবে বলবে সে, তুমি তুমিই ভুল করছো, বা তুমিই দোষী, এভাবে বলবে, তুমিই ভুল করেছো। জোর দিয়ে বলে না, প্রথমে সে বলতেছে তুমি ভুল করেছো, তারপর রেগে যায় বলে তুমিই ভুল করেছো। এই যে জোর দিলাম, এই জোর দেওয়ার জন্য এমপ্যাথিক ব্যবহার করা হয়। কিভাবে দেখেন, প্রথমে আমি আপনাকে এখানে এখানে বলতেছি যে ইউ সি ইয়োরসেলফ, ধরেন নাই, ইউ মেড আ ব্ল্যান্ডার, ব্ল্যান্ডার মানে হলো ভুল, ইউ মানে তুমি, মেডা মানে হলো করেছো। ইউ মেড আ ব্ল্যান্ডার, এটার বাংলা মিনিং কি আসবে? তুমি একটা ভুল করেছো, সহজ কথা, ওকে। এরপর যখন আমি বলবো ইউ ইয়োর সেলফ, তখন ইউ এর মানে কি? তুমি। দ্বিতীয় ইয়োর সেলফ এর মানে কি? তুমি, তুমি, ওকে। এবার মিনিং কি আসলো? তুমি তুমিই ভুল করেছো, তুমিই ভুল করেছো, বল না যে তুমিই খুনি। এই যে জোর দিলাম, ঝগড়ার সময় যে জোরটা দিতে হয়, ঝগড়া করার জন্য এটা বানানো হয়েছে। ইউ ইয়োর সেলফ মেড আ ব্ল্যান্ডার, অর্থাৎ ব্যাপারটা কি বলা যায়, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন ঠিক সাবজেক্টের পরে বসে, তখন সেটা দ্বারা জোর দেওয়া বোঝায়, তখন সেই রিফ্লেক্সিভ এর নাম কি হয়ে যায়? এমপ্যাথিক হয়ে যায়। সহজ কথা আবার বলতেছি, রিফ্লেক্সিভ প্রোনাউন নর্মালি নিজের সত্তা বা নিজেকে বোঝানো হয়, ভার্বের পর বসে। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে বসে, এই যে সাবজেক্টের ঠিক পরে বসে, তখন সেটা দ্বারা জোর দেওয়া বোঝায়। ইউ মানে তুমি, সেই ইয়োর সেলফ মানে তুমি, তখন সেটার নাম কি হয়ে যায়? যেহেতু জোর দেওয়া বোঝায়, সেখান থেকে নামকরণ করা হয়েছিল এমফ্যাথেটিক থেকে এমফ্যাথিক প্রোনাউন। আশা করি আপনি এমফ্যাথিকের কাহিনীটাও বুঝতে পারছেন। তাহলে এমফ্যাথিক আপনার, আর যাই হোক এমফ্যাথিক জীবনেও ভুল হবে না। ভালো যাবে। হ্যাঁ, আরেকবার বলেন, বুঝি নাই। আরেকবার একটু বোঝাবেন এটা। আচ্ছা বলেন, হি কিল হিমসেলফ, হিমসেলফের বাংলা মিনিং কি? নিজেকে। হি কিল হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, তাই না? আপনিই বলেন, এখানে ইউ ইয়োরসেলফ, ইয়োরসেলফের বাংলা মিনিং কি? তোমাকে, এমন কিছু নিজের সত্তাকে বোঝাচ্ছে? ইয়োরসেলফের বাংলা মিনিং কি নিজেকে বোঝাচ্ছে? না। ইউ মানে হলো তুমি, আর ইয়োরসেলফ মানে হলো তুমি, জোর দেওয়া বোঝাচ্ছে। আমি কিচ্ছু বলি নাই আপু, আমি জাস্ট বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে এসে বসে, তখন সেটা দ্বারা জোর দেওয়া বোঝায়, তার নাম হয়ে যায় হলো এমফ্যাথিক। কিভাবে জোর দেওয়া বোঝায়? ইউ মানে হলো তুমি, আর এরপরে ইয়োর সেলফের বাংলা মিনিং হয় যে তুমি, সাথে একটা রস্বই, এই যে জোর দিল, এটাই কনসেপ্ট, এর বেশি কিচ্ছু না। যখনই দেখবেন আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক সাবজেক্টের পরে আছে, বুঝবেন তখন সেটা জোর দেওয়া বোঝাচ্ছে, তখন সেটার নাম কি হয়ে যাবে? এমফ্যাথিক হয়ে যাবে। যেমন উপরেটা দেখেন, আই টেক কেয়ার অফ মাইসেলফ, এখানে মাইসেলফ মানে আমার নিজের, তার মানে এটা আমার রিফ্লেক্সিভ।
আর আমি যখন বললাম যে আই মাইসেলফ টেক কেয়ার অফ মাইসেলফ, এই আই এর পর যখন মাইসেলফটা বসলো, অর্থাৎ সাবজেক্টের পর যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসলো, এটার নাম কি হয়ে যাবে? এমফ্যাথিক। এটার বাংলা মিনিং কি আসবে? আই মানে আমি, মাইসেলফ মানে আমি, রস্বই, আমি, আমি আমার যত্ন নিই, এই আর কি জোর দেওয়া বুঝাবে যে আমার যত্ন কেউ নেয় না, আমি নিজে নিজেই আমার যত্ন নিই, এইরকম আর কি জোর দেওয়া বুঝাবে, এই আর কি এমফ্যাথিকের কাহিনীটা। তো এটুক ছিল হলো আমাদের প্রোনাউনের কথাবার্তা। এখানে যে শেষ তা না, আরো অনেক কিছু আছে। একটু কেবল মানে স্লাইড শেষ করলাম, রেসিপ্রোকাল শেষ করছি। এবার দেখেন প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো ছিল এখানে একত্রে লিখে দেওয়া আছে, হ্যাঁ, আপনি এটা লিখে নেন, এইটা মানে লিখে নেবেন স্লাইড যখন দিব। আর এই চারটা ভুল করবেন না, এনি, ওয়ান, মেনি, অল। আপনি বলতে পারেন ভাই অল কিভাবে ইনডিফিনিট প্রোনাউন? ধরো দুইজন বালক খেলা করতেছে, সেখানে বললাম যে সব বালক খেলা করতেছে, এই ঝামেলায় পড়ে গেল না? দুইজন নির্দিষ্ট ছিল, সব বলে আমি অনির্দিষ্ট করে দিলাম না? হ্যাঁ। তাই এনি, ওয়ান, মেনি, অল এইগুলো আমাদের ইনডিফিনিট প্রোনাউন হয়। তারপরে ইচ, আইদা, নিদা এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়। দাগ দেওয়াগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে তো, তাই আর কি বললাম। নেক্সট অ্যাডজেক্টিভ পড়াইলাম। আর আমাদের আরো এখানে কোনো কিছু ছিল, ওই পার্টটা মনে হয় আমি বাদ দিয়ে যাচ্ছি। ইট ভার্সেস ইটস এগুলো কার মধ্যে ছিল? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা এখানে কিছু স্লাইড মনে হয় বাদ পড়ছে, রাইট, আমি ওটা এখানে লিখে দিচ্ছি, আপনি লিখে নেন। স্লাইড লাগবে না, আমার মাথাতেই আছে। দুটা জিনিস আপনাকে না শিখালেই না। একটা হইলো যে আইটি এস, আরেকটা হইলো আইটি অ্যাপোস্ট্রোফি এস, এই দুইটার মধ্যে ঝামেলা কোথায়? ওকে, এটা আপনার শিখাইতে হবে। দেখেন আইটিএস এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি, যোদ, ইটস, ইহার যোদ দিচ্ছে না? হ্যাঁ যোদ দিচ্ছে তো, ঠিক আছে। ইট তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলবে। তো এই যে আপনার, আমি ইটস এর কথা বলতেছি, এটা আমাদের পসেসিভ প্রোনাউনও হয়, আবার পসেসিভ অ্যাডজেক্টিভও হয়। কিভাবে? দেখো, দিস ইজ, মিশাই গেল কেন? দিস ইজ ইটস পেন, ইটস যোদ্ধা দেওয়া বোঝাচ্ছে, তাহলে ইটস কে কি বলবো? এখানে নাউনের আগে বসছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলবা। আর শুধু যদি বলতাম দিস ইজ ইটস, দিস ইজ ইটস, তখন ইজ একা একা বসলো, কি বলে অবজেক্ট পজিশনে, তখন এটাকে কি বলতাম আমরা? পসেসিভ প্রোনাউন বলতাম। তার মানে ইটস ওয়ার্ডটা যোগ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা সরি অধিকার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হয় পসেসিভ প্রোনাউন হবে, না হয় পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। লিটারালি ডিপেন্ড করবে ব্যাটা কোন পজিশনে বসে আছে এর উপর ডিপেন্ড করবে, এছাড়া তেমন কোনো কিছু এখানে নাই। ওকে, এই হলো আমাদের আইটিএস এর কাহিনী। কিন্তু যেটা আইটি অ্যাপোস্ট্রোপিএস, এটা মানে কি? এটা মানে হলো ইট এবং ইস, একটা সাবজেক্ট একটা মূল ভার্বের ভার্ব ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আইটি অ্যাপোস্ট্রোফি এস মানে কি? ইট ইস, মনে থাকবে। আর আইটি শুধুমাত্র এস মানে কি? ইটস, অর্থাৎ এটা আমাদের কি হয়ে যাচ্ছে? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে বা পসেসিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। এই দুইটা জিনিসও আমাদের ভুল করা যাবে না। এই তো আমাদের অ্যাডভার্বের ক্লাস নাকি অ্যাডজেক্টিভের ক্লাসের মধ্যে আরো কিছু ঝামেলা ছিল, আমি বের করি, ওয়েট, ওটা আমাদের আসলে লাগবে, বাদ দিয়ে লাভ নাই। কারণ আমরা যদি এইখানে চলে আসি, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমার সবকিছু সাজানোই আছে। একটু ওয়েট, আরো 10 মিনিটের মতো ক্লাস নিতে হবে, তারপর শেষ হবে। হ্যাঁ এখনো অনেক কিছু বাকি আছে, প্যারা নিয়েন না। আম, আমাদের লাস্ট কোর্স ছিল হলো জিএসটি ক্র্যাশ কোর্স। ওকে, জিএসটি ক্র্যাশ কোর্সের অ্যাডজেক্টিভের ক্লাস, প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভের নাকি অ্যাডভার্বের মধ্যে, আই এম নট শিওর। এই যে এইখানেই আছে, এই যে এই পাইছি, দেয়ার, এটা ব্যাখ্যা দিছি। yourself, wait, এটা তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওটা সরি, ওটা অ্যাডভার্বের ক্লাসে, এটার মধ্যে না, সরি ওটা অ্যাডভার্বের ক্লাসের মধ্যে। হ্যাঁ, এখন আমি আপনাকে দেখাই যে অ্যাডজেক্টিভ আর কতটুকু হইতে পারে। আমি তো আপনাকে সব পড়াইনি, আপনার যদি ইচ্ছা থাকে এখন আপনি এইগুলো পড়ে নিতে পারেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। ওয়েট, এখানে আমাদের বুক সেমিনার নামে একটা টপিক আছে, কনটেক্সট নাম্বার 5 আছে, প্রোনাউন করাইলাম না? প্রোনাউন না, প্রেজেন্টেশন ফর অ্যাডজেক্টিভ। ওকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ না? ওকে, এটা আমি একটু জুম করে দিই। দেখেন অ্যাডজেক্টিভ আসলে কত বড়, জাস্ট একটু দেখাবো, কিচ্ছু দেখাবো না। এই যে এখানে আমি আপনাকে বলি, আপনি লিখে নেন, ওকে, আপনার যদি ইচ্ছা হয়।
এটা হলো আসলে অ্যাডজেক্টিভ। আমরা একটা বই লিখতেছিলাম, বাট বইটা আরো অনেক পরে আনবো যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। কারণ আমি চাই বইটা যখন আসবে তখন একদম পারফেকশনের সাথে আসুক, মানে হুটহাট বই এনে লাভ নাই, আমি আরো অনেক কিছু শেখারও বাকি আছে আমার। ওকে, দেখেন, অ্যাডজেক্টিভ আমি আপনাকে যা শিখাইলাম সেই জিনিসটা আসলে কি। প্রথমত, অ্যাডজেক্টিভ চার ভাগে ভাগ করা হয়: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এট এ গ্লান্স দিচ্ছি। ওকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা গুড ব্যাড ফ্যাট, এখান থেকে আরেকটা জিনিসের জন্ম নেয়, এটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ পজিশনে বসে, এই যে হি লিভড ইন ঢাকা, তারপর আবার সিটি লিখছিলাম, আমরা তো জানি পৃথিবী উল্টাই গেলে নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সিটি ওয়ার্ডটা নাউন, নাউনের আগের ওয়ার্ডটা ঢাকা কি হয়ে যাবে? ঢাকা একটা অবশ্যই এডিজ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু ঢাকা যেহেতু একটা প্রপার নাউন, তাই তাকে সম্মান রক্ষার্থে ঢাকাকে আমরা বলতেছি হলো ঢাকা একটা প্রপার অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনও অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, জাস্ট যদি নাউনের আগে বসে তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এই প্রপার অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি থেকে। কোয়ান্টিটি তো বুঝলেন। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার দুই প্রকার: ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আর ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ কোনগুলো? ওই যে মেনি, সাম, ইটসেট্রা ইটসেট্রা, এইগুলো আর কি হয়ে থাকে। আর ডেফিনিট নির্দিষ্ট নিউমেরাল কোনগুলো? কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, যেটা আমি আপনাকে অলরেডি শিখাই ফেলছি। তারপর কি আসে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল আমি আপনাকে কটা শিখাইলাম? চারটা। বলছিলাম যে 10টার মতো হয়। এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, ডিস্ট্রিবিউটিভ হয়, ইন্টারগেটিভ হয়, পসেসিভ হয়, রিলেটিভ হয়। এই পাঁচটা প্রোনোমিনাল নর্মালি হয়ে থাকে অন্য আরেকটা রাইটারের কথা অনুসারে আর কি। ওকে, এই হলো ব্যাপার। আরো এক্সট্রা কিছু অ্যাডজেক্টিভ আছে, এটা হলো আপনার এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর একটা নাম হইলো হাইফেন্ট অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, নন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং অন্যান্য পার্সেস পিস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যখনই আপনাকে বললাম অ্যাট্রিবিউটিভ, তখন অ্যাডজেক্টিভের দুইটা ইউজ চলে আসে। একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ, একটা হলো প্রেডিকেটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ কি? অ্যাডজেক্টিভটা যখন ঠিক নাউনের পাশে থাকে তখন তাকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলে। এই যে গুড, কার পাশে? বয়ের পাশে আছে, বয় সম্পর্কে বোঝাচ্ছে গুড, গুডটা ঠিক নাউনের পাশেই বসে আসে, তাই না? তখন এটা হলো আপনার অ্যাট্রিবিউটিভ ইউজ। আর অ্যাডজেক্টিভ যখন নাউন থেকে দূরে সরে থাকে তখন সেটাকে প্রেডিকেটিভ ইউজ বলে। যেমন এই যে দেখেন, এখানে লিখছিলাম রিসা, রিসার পরিবর্তে লেখেন মিম বা সামথিং। মিম বা সামথিং আপনার নাম লিখে নেন। মিম ইজ বিউটিফুল, তার মানে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, কিন্তু মিম আর বিউটিফুল কিন্তু পাশাপাশি নাই, মাঝখানে একটা ভার্ব আছে। এই জন্য বললাম যে যখন অ্যাডজেক্টিভটা পাশাপাশি থাকে তখন সেটাকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলে। আর যখন অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে গ্যাপ থাকে তখন সেই অ্যাডজেক্টিভকে প্রেডিকেটিভ ইউজ বলা হয়ে থাকে। ওকে, এটা হলো অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ ইউজ। এখন আপনার জানতে হবে হলো এমফাসাইজিং, কম্পাউন্ড, এক্সক্লামেটরি, নন অ্যাট্রিবিউটিভ কিভাবে কাজ করে। এটা তো পরীক্ষায় আসতে পারে, তাই না? এটা আমরা একটু জানবো, চলেন। এখানে অনেকগুলো লিখে রাখছিলাম, এগুলো আমরা বানাবো পরে। সব ডিপ একদম। এই প্রপার অ্যাডজেক্টিভ দেখেন আমাদের বইটা কেমন হবে, জাস্ট একটা আইডিয়া দিই, তাহলে বুঝবেন। এই যে প্রপার অ্যাডজেক্টিভ একদম মনের ভাষায়, মানে মানুষ যেভাবে কথা বলে সেভাবে লিখছিলাম যে কোনো প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের হিসেবে ব্যবহার করা হয়, নাউনের আগের পজিশনে সর্বদা অ্যাডজেক্টিভ বসে, প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর বড় হাতের হয়। তারপরে এই যে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছিলাম। 1+2 দাগ দেওয়া অংশগুলো প্রপার অ্যাডজেক্টিভ, এই যে যেগুলো আমরা আর কি দাগ দিয়ে দিছিলাম, 1 আর 2 দাগ দেওয়া অংশগুলো প্রপার অ্যাডজেক্টিভ। বইটা একদম নিজের ভাষায়। তারপর অ্যাডজেক্টিভে আমরা সংজ্ঞা কি দিয়েছিলাম? মানুষের দোষগুণ অবস্থা নির্দেশ করে যা পরিমাপ করা যায় না, শেষ। এটা হলো অ্যাডজেক্টিভ। তো যাই হোক, এইভাবে আমরা জিনিসটা বানাবো ধীরে ধীরে, ওয়েট করেন। আমরা যেটা শেখানোর জন্য আসছিলাম সেটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। এগুলো অনেকগুলো বই হ্যাঁ, পড়লাম আমরা। দেওয়া হবে। হ্যাঁ, বুঝি নাই। এই স্লাইড তো আপনার লাগবে না, খুব সবগুলো তো দরকার নেই, আপনি শুধু ওটা নোট করবেন। এইটা থেকে আমি যতটুকু বলতেছি আপনি ভিডিও থেকে নোট করে নিতে পারবেন, সমস্যা নেই। এই রিলেটিভ অ্যাডজেক্টিভ, আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন পড়লাম, হ্যাঁ রিলেটিভ অ্যাডজেক্টিভও হয়। এর মধ্যে অনেক ঝামেলা আছে। সাবঅর্ডিনেট কনজাংশন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ প্রোনাউন, অনেক ঝামেলা। এত ঝামেলার মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, এটা আরো ডিপ লেভেলে। আপনি যখন এগুলোতে এক্সপার্ট হবেন তারপর এগুলো, তার এখানে এখন ঢুকলে মাথা ঘুরে যাবে, বাদ দেন। আমি যেটা শেখানোর জন্য আসছিলাম, এই যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এখানে আসেন। এই যে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কোনগুলো দেখেন। ইজ ইট ইয়োর ওন বুক? হি উইল কাম টু দিস, কি এখানে আই থিঙ্ক ভুল লিখছিলাম, হি উইল কাম টু দিস। আচ্ছা, আই থিঙ্ক কোনো কিছু একটা ভুল লিখছিলাম, কি লিখছিলাম মনে নাই। আই ওয়ান্ট দিস ভেরি পেন, না ভেরি লিখছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, হি উইল কাম টু দিস ভেরি ডে, ভেরি, হি উইল কাম টু দিস ভেরি ডে। আপনার মনে হতে পারে আল্লাহ এটা তো ভুল, ভেরি ডে কেন লিখছে, এটা তো ভুল। না, এটা ভুল না ভাই। ভেরি মানে এখানে ঠিক,
ঠিক বুঝাচ্ছে, হি উইল কাম টু দিস ভেরি ডে, সে ঠিক আজই আসবে। ভেরি তো আপনি সবসময় অ্যাডভার্ব মনে করে থাকেন, তো অ্যাডভার্ব না ভাই, ভেরি অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। ভেরি মানে এখানে কি ঠিক আজই, না, ঠিক, আর ডে মানে হলো আজ, ঠিক আজ আসবে। ওকে, সো এই যে জোর দিচ্ছে একটা ভেতর থেকে, মানে একটা ইমোশনাল একটা জোর দিচ্ছে, ইজ ইট ইউর ওন বুক, এটা তোমার বই, মানে ইমোশনস এর সাথে জড়িত, এগুলো হলো আপনার এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এই যে আই ওয়ান্ট দিস ভেরি পেন, আমি এই কলমটিই চাই। এখানে ভেরি মানে জোর দেওয়া বোঝাচ্ছে, ভেরি মানে খুব, কিন্তু এখানে এই কলমটিই চাই, অর্থাৎ ভেরি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এই যে জোর দেওয়ার জন্য যেটা করা হয় সেটা হলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজ করা, জোর প্রদান করা, সেখান থেকে এমফাসাইজিং। ওকে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বাট আপনার হাইফেন্ট অ্যাডজেক্টিভ যেটা আর কি বলে, হাইফেন্ট অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করবে, এই যে দেখেন তিনটা, 5 year old, এই যে দেখেন দিস ইজ অ্যান আউট অফ ডেট হাউস, তাহলে হাউস নাউন, নাউনের আগের অ্যাডজেক্টিভ, কিন্তু যেহেতু আপনার হাইফেন করা আছে তাই আউট অফ ডেট, তিনটা ওয়ার্ড মিলেই একটা অ্যাডজেক্টিভ, এটাকে কি বলা হয়, এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কারণ তিনটাই কিন্তু ডেট অ্যাডজেক্টিভ, অফ, আউট, আউট অফ ডেট, এই যে মাঝখানে যদি আপনার ডট ডট দেওয়া থাকে অর্থাৎ হাইফেন দেওয়া থাকে তখন সেটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়। এই যে 2 month লং, 5 years old, অনেকে এখানে কি ভুল করে জানেন, পরীক্ষায় কিভাবে দেয়, আই ওয়ান্ট আ 5 year old বয়, অনেকে মনে করে যে এ 5 year old তাহলে পাস, তাহলে এটা বয়স হওয়া উচিত না ভাই, বয়স হওয়া উচিত না, তোমার মনে রাখতে হবে 5 year old তিনটা একসাথে আছে, বয়টা বসবে এর আগে যেই অ্যাডজেক্টিভ সেটা অনুসারে, আই ওয়ান্ট আ 5 year old বয়, এটা অনেক সময় অনেকে ভুল করে থাকে। তারপর এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ কি জিনিস, দেখেন যখন আপনার এই যে এক্সক্লামেটরি ছিল, আমার এক্সক্লামেটরি সেন্টেন্স ছিল না, সেখানে এক্সক্লামেটরি সেন্টেন্স এই যে হোয়াট, কই বসছে, ননসেন্স একটা নাউন, নাউনের আগে পৃথিবী উল্টাই গেলেও অ্যাডজেক্টিভ হয়, তাহলে হোয়াট একটা অ্যাডজেক্টিভ, তাহলে হোয়াট অ্যাডজেক্টিভ কোন সেন্টেন্সে বসতেছে, এক্সক্লামেটরি সেন্টেন্সে বসতেছে। হোয়াট ননসেন্স ইজ দিস, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগ প্রকাশ করতেছে। এই এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখা যাচ্ছে যে ননসেন্স নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ, সেখান থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভটা পাওয়া গেছে তাই এটাকে আমি বলতেছি যে একটা, এটা আমাদের একটা এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এই আর কি ব্যাপার, এগুলো স্কিপ করলেও চলবে বাট জ্ঞান নিতে পারেন, ডিপ ক্লাস নিচ্ছি তো তাই আর কি দিচ্ছি। তারপর এখানে দেখেন অন্য অন্য পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ব্যবহার হইতে পারে। এই যে একটা ভার্ব, এখান থেকে দেখেন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এই যে টাউন লাইফ, টাউন নাউন বাট অ্যাডজেক্টিভ পজিশনে বসছে, শেষ, খেলা শেষ। প্রোনাউন দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আই ডিডন্ট ওয়ান্ট সাচ শুজ, সব শেষ, নাউনের আগের ওয়ার্ড যত প্রোনাউনে বসে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিছু করার নাই ভাই, সরি। তারপর ভার্ব দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, লেট আস গো টু দ্য প্লে গ্রাউন্ড, গ্রাউন্ড নাউন, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তাই প্লে এখানে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ, কিচ্ছু করার নাই। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দেখেন, হি ওয়াজ দ্য দেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নাউন, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, যতই অ্যাডভার্ব হোক বাট এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন, দ্য অ্যাভাব, অ্যাভাব সারা জীবন প্রিপোজিশন বাট এখানে কি হয়েছে, অ্যাডজেক্টিভ, কারণ কি থিওরি নাউন, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, দেখছেন। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, নেভার গেট অন আ রানিং, এখানে তারপর আর কোনো কিছু লেখেনি, লেখা উচিত ছিল নেভার গেট অন আ রানিং ট্রেন, TRAIN, ট্রেন, ট্রেন নাউন, নাউনের আগের ওয়ার্ড যেটা থাকে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি, যখন চলমান চলন্ত থাকে তখন সেটা পার্টিসিপল, এগুলো পরে শেখাবো। সো এই জন্য পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হইতে পারে, মানে যেই পার্টস অফ স্পিচই হোক ভুল করেও যদি অ্যাডজেক্টিভ পজিশনে বসে সব শেষ, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই হলো দিন শেষে ঘুরে ফিরে থিওরি। আর অ্যাডজেক্টিভ পজিশন কোনটা, নাউনের আগের পৃথিবী উল্টাই গেলেও অ্যাডজেক্টিভ হয়, এই একটা সিঙ্গেল জিনিস হলো অ্যাডজেক্টিভ পজিশন। আরো অন্য অন্য জিনিস আছে, ধীরে ধীরে ক্লাস সামনে যাবে তখন শিখবেন। তো মূলত আমাদের এই ক্লাসটাই ছিল 2 ঘন্টা 10 মিনিটের। এর আগে প্রি অ্যাডমিশন ব্যাচে এই ক্লাসটা 1 ঘন্টায় নিছে, ওদের এত কিছুই করায়নি। তো আপনারা যদি চান, আচ্ছা আমি এই স্লাইডটা দিয়ে দিবনি, এটা যদি আমার হ্যান্ড নোট, এইটা আমি জাস্ট বুঝানোর সাপেক্ষে আপনাদের দেখাইছি, এটা অ্যাকচুয়ালি মেইনলি কোনো নোট না, এতটুকুই। ঠিক আছে, আমাদের ক্লাস মোটামুটি এতটুকুই, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন অথবা আমরা শেষ করে ফেলবো। আর তো কোনো কিছু, শেষ শেষ। হ্যাঁ বলেন। আপু শুনি নাই, কি বলছেন, শুনি নাই আর কি। আচ্ছা, ভাইয়া এই একই আলোচনা কি অ্যাডজেক্টিভের ক্লাসে থাকবে না? অ্যাডজেক্টিভের ক্লাস হ্যাঁ বলছি যে আজকে যে আজকে তো প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্লাসই হইলো, আবার নতুন করে কিসের আলোচনা, এই তো। ভাইয়া তাহলে স্লাইড গুলো দিলে একটু ভালো হয়, কারণ কিছু কিছু জিনিস স্কিপ হয়ে গেছে। আচ্ছা স্লাইড আমি দিয়ে দিব, আমি অলরেডি সাজাই ফেলছি। অ্যাডজেক্টিভ র,
অ্যাডজেক্টিভ র লিখলেই হবে। ওকে, এই স্লাইড আমি আপনাদের দিয়ে দিব, এটা ক্লাস স্লাইডের মধ্যে আছে তো, এই যে ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাইয়া লেখার এগুলো তো সবগুলো দরকার নাই, যেগুলো দরকার এগুলো দিন শুধু। এইটা এখন কিভাবে, আমি যতটুকু এখানে পড়াইলাম আপনি শুধু ততটুকু নোট করবেন, ওর মধ্যে আবার মডিফাই করতে গেলে অনেক ঝামেলা হবে। ও হ্যাঁ, সাথে প্র্যাকটিস স্লাইড দিছি, এটা একটু দেখিয়েন। হ্যাঁ, এই যে প্র্যাকটিস স্লাইড, প্রোনাউনের প্র্যাকটিস করবেন, ওপেন করবেন, মানে বই থেকেই দিছি আর কি। দেখেন এখানে আপনি সব পারবেন, এখন এমন কোনো কিছু নাই যে পারবেন না। দেখেন এই যে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এনিবডি কি ইনডিফিনিট শিখাইছি, শিখাইছি। এটা প্রোনাউন অ্যাডজেক্টিভ কেন হইলো না, এই দেখেন সাবজেক্ট পজিশনে দেখেন এক এক আছে, দেখেন সব পারবেন এইগুলো। 90% পারবেন, 10% পারবেন, ওই 10% যখন অ্যাডভান্স ক্লাস নিব তখন পারবেন। এত তাড়াতাড়ি কি পারা যায় বলেন? তারপরে এই যে লেটের পর, এই যে এখানে একটা বস্তু, লেটের পর প্রোনাউনটা সবসময় অবজেক্টিভ ফর্ম হয়। এটা তো আমি এখনো আসি নাই এত দূর, এটা কি শেখানো সম্ভব? এখানে যে প্র্যাকটিস গুলো দিছে অ্যাডভান্স আইটেম বেসিক আইটেম সহ দিছে। তো আমি যে বইটা বের করব এখানে বেসিক আইটেমের প্র্যাকটিস আলাদা, অ্যাডভান্স আইটেমের আলাদা, যেন এই ঝামেলাগুলো না হয় স্টুডেন্টের। স্টুডেন্ট এইগুলো পড়তে যায় ঝামেলায় পড়ে, কারণ কেউ তো একেবারে ফুল সব কনসেপ্ট একবারে শিখে না। তো এর মধ্যে 50টা পারে, 50টা পারে না, ভাবে আল্লাহ আমাকে দিয়ে সম্ভব না, বাট ক্লাস যে শেষ হলো সে সবগুলাই পারবে, এই জিনিসটা সে বুঝে না। যাই হোক, এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে পারতেছেন। অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, প্র্যাকটিস ফাইল রেকর্ডিং সব দিয়ে দিব, আধা ঘন্টা টাইম লাগবে আমাদের রেকর্ডিংটা প্রসেস হইতে, তারপর দিয়ে দিব। এই তো, ইনশাল্লাহ। ঠিক আছে, আর আর কালকে আমরা ক্লাসটা অফ দিই। একজন বলতেছিল যে ভাই আর রেগুলার ক্লাস হওয়াতে আমরা কাভার দিতে পারতেছি না। আপু এখন মোটিভেশন আছে, এই অবস্থায় মোটিভেশনটা কাজে লাগান। কয়েকদিন পর মোটিভেশন ডাউন হয়ে যাবে, রাইট? তখন চুপচাপ বসে থাকেন, সমস্যা নাই। তারপরও যেহেতু বললেন পিছাই পড়ছেন, কালকে আমরা অফ দিব, ঠিক আছে, সমস্যা নাই। আমি রেগুলারই ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। হয় কি যে পড়াটা না শেষ করতে পারি না, সমস্যা। পারবেন, আপনি 8 ঘন্টা ঘুমানো বাদে সব সময় পড়বেন। অ্যাডমিশন ক্যান্ডিডেট সারাদিনে পড়াও শেষ হয় না। চেষ্টা করেন, করতে থাকেন। টার্গেট করে পড়তে হয়, পড়ার নিয়ম হলো টার্গেট করে পড়া, যে আমি 1 ঘন্টার মধ্যে এই টপিকটা পড়বো, তাহলে পড়া শেষ করা চাই। আর যদি মনে করেন যে আমি সারাদিন পড়বো, কোনো টার্গেট নিলেন না, হবে না। রাতে ঘুমানোর আগে একটা টার্গেট করবেন যে কালকে আমি কি কি পড়বো, ছোট নোটপ্যাডে লিখবেন। আমি এই কাজটা করি, আমি ফোনেই নোটপ্যাডে লিখি আর কি। তো দেখবেন যে এখন ভালো। কোশ্চেন ব্যাংকটা অ্যাভয়েড করব, অবশ্যই মানে পরে। আপনার আগে এখন বেসিক কাভার দিতে হবে, কোনো কোশ্চেন ব্যাংক দরকার নেই। যদি এই বেসিক টেসিক কাভার দেওয়ার পর সময় থাকে তাহলে আপনি কোশ্চেন ব্যাংক করতে পারেন। মানে আগে ভাত তারপর বিরিয়ানি, রাইট? দুটো একসাথে মিক্স করতে গেলে পেট খারাপ হবে। বলছিলেন আগে ছবি সব কোশ্চেন ব্যাংক শেষ করতে, এটা কি হ্যাঁ, যখন ফাউন্ডেশনটা শেষ হবে এরপরে? না আপনি এখনো করতে পারেন, কিন্তু কথা কি, আমরা যতটুকু পড়া দিচ্ছি একটুকু আপনি কভার করবেন, আপনি এক্সামে টপ 5-এ থাকবেন। তারপর আপনি কোশ্চেন ব্যাংক পড়বেন না এনসাইক্লোপিডিয়া পড়বেন, আপনার ইচ্ছা, আমাদের কোনো সমস্যা নাই। বাট এখন আপনি এই পড়াও পড়তেছেন, এটা কমপ্লিট হয়নি, কোশ্চেন ব্যাংকের সাথে পড়তেছেন, তাহলে তো হবে না। এটা শেষ করে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি এটার সাথে পাশাপাশি কোশ্চেন ব্যাংক রাখিয়েন না, আমার সহজ কথা। আমাদের পড়া কমপ্লিট হবে, তারপর আপনি যা ইচ্ছা পড়েন, আমার কোনো সমস্যা নাই। বাট ক্লাসের পড়া, ক্লাসের প্র্যাকটিস, আমাদের যে রেগুলার পরীক্ষা নিচ্ছি, ক্লাস এক্সাম, এগুলো আগে কমপ্লিট করতে হবে, একদম সহজ কথা। ভাইয়া কালকের এক্সামের মুখস্থ আইটেমের ব্যাপারটা একটু যদি বলতেন। মুখস্থ আইটেমের ব্যাপারটা, আজকে 4 নম্বর পর্যন্ত ক্লাস নিচ্ছি, 4টা দিনই বলছি যে মাস্টার গ্রামারের যে 1 থেকে 150 পর্যন্ত এমসিকিউ আছে সেই এমসিকিউ, আর বাগধারা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এটিএম বই থেকে যেটা পড়া পড়ছেন ওইটা, এটার উপর এক্সাম নেওয়া হবে। একদিন এক্সাম দিলে বুঝতে পারবেন যে কিভাবে এক্সাম নেওয়া হয়। প্রতিদিন ক্লাসের ইন্ট্রোডাকশনে কিন্তু বলে দিই মুখস্থ আইটেম, ক্লাস আইটেম, আজকেও কিন্তু বলে দিচ্ছি। এই তো। আর কোন বই থেকে, এটা সেমিনারেও, মানে 5-7 দিন বলে দিচ্ছি, সেমিনারেও বলে দেওয়া আছে, সবগুলাতেই বলে দেওয়া আছে, দেখেন। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, বলেন। হ্যালো। হ্যাঁ আমি শুনতেছি। বলছি যে আমাদের যে 3 তারিখে যে পরীক্ষাটা হবে, মুখস্থ আইটেমের উপরে, হবে এখন ওইটা কি এই যে ক্লাসের এগুলো থাকবে? না, মুখস্থ আইটেমের রুটিন আলাদা, ক্লাস আইটেমের রুটিন আলাদা, দুটা নামে আলাদা রুটিন বানাইছি। সেমিনারে না বুঝাই দিলাম, আজকেও বুঝাই দিলাম, ওইটার সাথে এটার কোনো মিল নাই। অন্য প্ল্যাটফর্মে কি হয়, ক্লাস এবং মুখস্থ আইটেম একসাথে পরীক্ষা নেই, উই আর সরি, আমরা এই কাজ করব না। মুখস্থ আইটেম আলাদা পরীক্ষা দিবেন, ক্লাস আইটেম আলাদা পরীক্ষা দিবেন। আমাদের সময় বেশি যাবে, আমাদের পরিশ্রম বেশি যাবে, আমাদের সমস্যা নাই। বাট এটাতে কোয়ালিটি মেনটেন হয়, দিন শেষে একটা স্টুডেন্ট বেনিফিটেড হয়, এটা সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, 7টা থেকে ক্লাস নিচ্ছি, প্রি অ্যাডমিশন সেকেন্ড টাইমার থাকেন, টাটা, একটু রেস্ট নিই, পড়াশোনা করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ।